আসসালামু আলাইকুম। শুরু করছি আমি পদ্মজ উপন্যাসের অন্তিম পর্ব দিয়ে। প্রচণ্ড গরম পড়েছে। প্রেমা ঘেমে একাকার। তৃষ্ণায় তার গলা শুকিয়ে চৌচির। ইচ্ছে করলেই হাত বাড়িয়ে নদীর পানি দিয়ে গলা ভেজাতে পারে, কিন্তু তার ইচ্ছে করছে না। বুকের ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। 7 মাস পূর্বেই শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার ভগ্ন হৃদয় নিয়েই দিব্যি বেঁচে আছে। মাঝে মাঝে সে নিজেকে প্রশ্ন করে, কেন সে বেঁচে আছে। তুষার তার হাতের সিগারেটটি নদীতে ফেলল, তারপর সামনে তাকালো। কালো বোরকা পরে বসে আছে প্রেমা। তার মাথার উপর বাঁশের ছাউনি। সে চোখ ছোট ছোট করে উদাসীন হয়ে তাকিয়ে আছে বহু দূরে। তুষার 4 মাস ধরে প্রেমাকে দেখছে। মেয়েটা সবসময় উদাসীন থাকে। তুষার তার কপালের ঘাম মুছল। গরম ভালোই পড়েছে। সে তার ব্যাকপ্যাক থেকে পানির বোতল বের করে গলা ভেজালো। তারপর প্রেমাকে ডাকলো, এই মেয়ে, পানি খাও, গরম পড়েছে খুব। প্রেমা তাকালো না। তুষার তার এক ভ্রু উঁচিয়ে ডাকলো, এই যে খুকি। প্রেমা ঘাড় ঘুরিয়ে ছো মেরে বোতল নিল, তারপর আবার আগের মতো ঘুরে বসলো। প্রেমার ব্যবহারে তুষার বেকুব বনে যায়। তার মাথা চড়ে যায়। এইটুকু মেয়ে বেয়াদবি করলো কিভাবে। তুষার দূরে গিয়ে বসলো, কিন্তু তার রাগ বেশিক্ষণ রইল না। দোষটা তো তারই। বয়সের পার্থক্যটা বেশি হওয়াতে প্রেমাকে তার বউ মনে হয় না। তাই গত 4 মাসের দাম্পত্য জীবনে একবারও সে প্রেমার হাত ধরেনি। কখনো ভাবেও নি তার একটা বউ আছে। শুধু দুজন এক বাড়িতে থেকেছে, এই যা। এই যুগে এরকম 14-15 বছর বয়সের পার্থক্যে স্বামী স্ত্রী অহরহ দেখা যায়। তবুও কেন যেন তুষার প্রেমাকে ছোট স্কুল পড়ো একটা মেয়ে ছাড়া আর কিছুই ভাবতে পারে না। সে প্রেমার সাথে সবসময় দূরত্ব রেখেছে। মানসিকভাবে ভেঙে পড়া মেয়েটাকে সময় দেয়নি। এতবার কাঁদতে দেখেও আদর করে কখনো কান্না থামায়নি। সব কিছু স্বাভাবিকভাবে নিয়েছে। তুষার যে রসকসহীন কাঠখোট্টা একটা মানুষ, প্রেমা বুঝে নিয়েছে। তুষারও বুঝতে পেরেছে। তাকে বুঝিয়েছে তার মা। গত শুক্রবার জুম্মার পর তুষারের মা আয়তুন বিবি তুষারের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন, বুঝান বউকে বউয়ের মতো দেখতে। বিয়ে যখন হয়েছে, প্রেমাই তুষারের জীবনের নিখুঁত স্ত্রী। প্রেমার নিঃসঙ্গতায় কামড়ে খিটখিটে হয়ে গেছে। এক বোন কবরে, অন্য বোন জেলে। যে স্বামী হয়েছে সেও দূরত্ব বজায় রেখে চলে। এভাবে মেয়েটা কিভাবে স্বাভাবিক জীবনযাপন করবে। মায়ের কথা শোনার পর তুষার কাজকর্ম রেখে অনেক ভেবেছে, উপলব্ধি করেছে। পদ্মজার মুখে প্রেমার যে বর্ণনা সে শুনেছিল, যে প্রাণোচ্ছল লজ্জাবতী মেয়েটার কথা যে শুনেছিল, সেই মেয়েটা আর আগের মতো নেই। তুষারের বিবেক জাগ্রত হয়, সিদ্ধান্ত নেয় প্রেমাকে সময় দিবে, সম্পর্কটাকে সুযোগ দিবে, সহজ করবে। তাৎক্ষণিক সে প্রেমাকে জানালো তার অলন্দপুরে ঘুরতে যাবে। তুষারের সিদ্ধান্ত শুনে প্রেমা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। গত 2 দিন তুষার ইনিয়ে বিনিয়ে কথা বলার চেষ্টা করেছে, তাও সব কথা পড়া নিয়েই। এত ছোট মেয়ের সাথে কি বন্ধুত্ব হয়। তুষার কথা বলে সম্পর্ক সহজ করতে গিয়ে আরও কঠিন করে তুলেছে। সে কিছুতে প্রেমার সাথে সহজ হতে পারছে না। তারপর আজই দুজন গ্রামের উদ্দেশ্যে বের হলো। পথে কেউ কখনো কথা বলেনি। অলন্দপুরে চলে এসেছে তারা। নৌকা ধীরগতিতে আটপাড়ার দিকে এগোচ্ছে। তুষার আর চোখে প্রেমাকে দেখল। প্রেমা ঝিম ধরে বসে আছে। তুষার খ্যাক করে গলা পরিষ্কার করে ডাকলো, প্রেমা। প্রেমা ঘাড় ঘুরিয়ে তাকালো। সে অবাক হয়েছে। স্বামী নামক কঠিন পাথরটি তাকে সবসময় খুকি বলে অথবা এই মেয়ে ডাকে। হুট করে প্রেমার ডাকটা শুনে অবাক হয়েছে। আবারও ভাবতে লাগলো। তুষার গাম্ভীর্য ভেঙে প্রেমার দিকে এগিয়ে আসে। প্রেমার সামনে এসে বসলো। মাঝি বাউল গান গাইছে, গাইতে গাইতে বৈঠা পাইছে। তুষারকে এরকম মুখোমুখি বসতে দেখে প্রেমা উৎসুক হয়ে তাকায়। তুষার বসেছে তো ঠিকই, কিন্তু কি বলবে খুঁজে পাচ্ছে না। আরও 2-3 বার খ্যাক করে কাশলো। তারপর বলল, আমাদের সম্পর্কটা আসলে কি। এটা কেমন প্রশ্ন। প্রেমা ভ্রুকুটি করলো। তুষার নিজের প্রশ্নে নিজে হতভম্ব হয়ে যায়। হয় সে কঠিন কঠিন কথা বলে, নয়তো কি বলে নিজেও বুঝে না। প্রেমাও বুঝে না। তুষার 2 দিনের চেষ্টায় বুঝে গিয়েছে মেয়ে মানুষ পটানোর চেয়ে আসামি ধরে সোজা। প্রেমার সাথে তার জমছেই না। আসলে কি পটাতে পারছে না, নাকি কিভাবে পটাতে হয় সেটাই তুষার জানে না। প্রেমা চোখ ফিরিয়ে নিল। তুষারের হাবভাব সে বুঝে না, বোঝার ইচ্ছেও নেই। মেট্রিক পরীক্ষাটা দেওয়া হয়নি।
আরও 1 বছর পড়তে হবে। জীবনটা এলোমেলো হয়ে গেছে। তার পাশে আপন বলতে কেউ নেই। প্রেমার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তুষার সেই দীর্ঘশ্বাস শুনতে পায়। সে প্রেমার দিকে তাকালো। এইটুকু মেয়ের দীর্ঘশ্বাস এত ভারী। তুষার নামক তুষার নরম কণ্ঠে বলার চেষ্টা করলো, তুমি কি আমার উপর বিরক্ত? তুষার নরম কণ্ঠে কথা বলার চেষ্টা করলেও কণ্ঠস্বরে গাম্ভীর্য থেকে যায়। প্রশ্ন থেকে দুই ভ্রু কুঁচকে প্রেমার দিকে তাকায়। তার চাহনি দেখে মনে হচ্ছে প্রেমা চোর, চুরি করে ধরা পড়েছে, আর তারই জিজ্ঞাসাবাদ চলছে। প্রেমা জবাব দিল না। তুষারের ভ্রু দুটি আরও বেঁকে যায়। সে কাটকাট স্বরে বলল, প্রশ্ন করেছি তো, উত্তর কোথায়? প্রেমা অন্যদিকে চোখ রেখে নির্লিপ্ত কণ্ঠে বলল, না, বিরক্ত না। তাহলে আমার সাথে কথা বলো না কেন? প্রেমা নির্বিকার চোখে তাকালো, বলল, আপনিও তো বলেন না। তুষার থতমত খেয়ে যায়। প্রথম প্রথম প্রেমা তুষারের সাথে কথা বলার চেষ্টা করেছে। তখন তুষারই হ্যাঁ এর বেশি কিছু বলেনি, তাই কখনো দীর্ঘ আলাপ হয়নি। প্রেমার কথায় তুষার বিব্রত বোধ করলেও নিজেকে গুটিয়ে নিল না। সে কখনো হারেনি, সবসময় জয়ী হয়েছে। এবারে চ্যালেঞ্জটা মেয়েলি ব্যাপার, যাই হোক, সে হারবে না। হ্যাঁ, কিছুতেই হারবে না। তুষার মাছি দাঁড়ানোর মতো হাত নাড়িয়ে বলল, পিছনের কথা বাদ, এখন থেকে দুজনই কথা বলবো, ঠিক আছে? প্রেমা হ্যাঁ সূচক মাথা নাড়ল। তুষার বলল, বেশি গরম লাগছে? লাগছে। তুষারের দূরে চোখ রেখে বলল, আর কিছুক্ষণ, এসেই পড়েছি। আচমকা কালো মেঘে ছেয়ে যায় আকাশ। দক্ষিণা বাতাস ধেয়ে আসে। দস্যি বাতাসে প্রেমার ওড়নার একাংশ ছাউনির বাইরে চলে যায়। তুষার ধরল। প্রেমা তার অবাধ্য ওড়নাকে সুন্দর করে গায়ে পেঁচিয়ে নিল। 3-4 দিন ধরে হুটহাট বাতাস বইছে, সেই সাথে ভ্যাপসা গরম তো রয়েছেই। তুষার চোখ ছোট ছোট করে চারপাশ দেখছে। নদীর দুই পারে 2 গ্রাম, বামে হিন্দুপাড়া, ডানে আটপাড়া। আটপাড়ার সব মানুষ মুসলমান। তুষার বলল, হিন্দুপাড়ায় কখনো গিয়েছো? অনেকবার। তুষার প্রেমার মুখের দিকে তাকালো, বলল, আমাদের বিয়েটা কি করে হলো জানো? জানি। কি জানো? প্রেমা নির্বিকার স্বরে বলল, হানি খালামুনির কাছে আপনার আম্মা প্রস্তাব নিয়ে যান। তারপর কিছু বুঝে ওঠার আগেই পরদিনই আমাদের বিয়ে হয়ে যায়। তুষার গুরুতর ভঙ্গিতে প্রশ্ন করল, অচেনা একজনের কথায় বিয়ে করে নিলে কেন? তোমার অনুমতি নেওয়া হয়নি? তুষার এসব কেন জিজ্ঞাসা করছে প্রেমা জানে না। জানতে ইচ্ছে হলেও সে প্রশ্ন করবে না। প্রেমা উদাস গলায় বলল, তখন আমার অভিভাবক আমার নানু আর খালামণি ছিল। আমার ভাবার বা বলার কিছুই ছিল না। খালামণি যা চেয়েছেন তাই হয়েছে। তুমি কি এই বিয়েতে সুখী হতে পারোনি, তাই না? তুষারের সহজ সরল প্রশ্ন। প্রেমা তুষারের চোখের দিকে সরাসরি তাকালো। মানুষটা হঠাৎ করে তার সুখ নিয়ে ভাবছে কেন? সে চোখ নামিয়ে ফেলল, কিছু বলল না। তুষার মিনিট 2 সময় পার করে বলল, আমাদের বিয়ে হোক, তোমার বড় আপা চেয়েছিলেন। প্রেমা চকিত তাকালো। তার চোখ দুটি হঠাৎ করেই জীবন্ত হয়ে ওঠে। তুষার পরিষ্কার দেখতে পাচ্ছে প্রেমার মুখটা কেমন সতেজ হয়ে উঠেছে। প্রেমা বলল, আপা চেয়েছিল? তুষার বলল, তোমার আপা মানসিকভাবে বিপর্যস্ত থাকলেও তিনি তোমাকে নিয়ে চিন্তিত ছিলেন। তখন আমার আম্মা আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছিলেন। বারবার টেলিফোন করতেন, বিয়ের জন্য চাপাচাপি করতেন। আমি বিয়েতে আগ্রহী ছিলাম না। আমার বেড়ে ওঠা অন্য দর্শনের মতো ছিল না। বাবা ছাড়া শহরে বেড়ে ওঠা ছেলেগুলো জানে জীবন কতটা নিষ্ঠুর হতে পারে। তোমার আপা কম কথা বলতেন। কথা বলতে বলতে হুট করে থেমে যেতেন। আর মাঝে আম্মাও কল করতেন অনবরত। তাই একবার আম্মার সাথে চেঁচামেচি করেছিলাম। কিছু কথা তোমার আপার কানে যায়। সেদিনই রাত্রিবেলা হাওলাদার বাড়ি সম্পর্কে বলতে বলতে তোমার আপা থেমে যান। বাকি কথা কিছুতেই বলছিলেন না। যখন জোর করছিলাম বলার জন্য আমাকে অনুরোধ করেন, আম্মাকে নিয়ে তোমাকে একবার যেন দেখতে যাই, আর আম্মার পছন্দ হলে যেন বিয়ে করি। ততক্ষণে তোমার সম্পর্কে অনেক কিছুই শুনেছি। আমার বিয়ে করাও জরুরি, নয়তো আম্মা খাওয়া দাওয়া ছেড়ে দিবেন। অন্যদিকে তোমার আপা নিজ ইচ্ছায় কিছু না বললেও কিছু জানাও সম্ভব নয়। তাই কথা দেই তোমাকে দেখতে যাব। তোমার আপা হাসি খুশি বাকিটুকু বলেন। তিনি যেন নিশ্চিত ছিলেন আম্মা তোমাকে দেখলে পছন্দ করবে। ঠিক তাই হলো।
খোঁজ নিয়ে জানতে পারি তুমি আর তোমার পরিবার হানি খালামণির বাসায় আছো। আম্মাকেও জানাই, একটা মেয়ে আছে, দেখে আসো পছন্দ হয় নাকি। আম্মা তো খুব খুশি। তোমাকে দেখার পর রাত্রে ঘুমাননি, সারা রাত তোমার সৌন্দর্যের প্রশংসা করেছেন। বাকিটুকু তো তুমি জানো। আমাকে বিয়ে করাটা অনুগ্রহ ছিল? প্রেমার কণ্ঠে কেমন যেন শোনায়। তুষার কৈফিয়ত দেওয়ার মতো বলল, মোটেও না। আম্মার পছন্দ না হলে বিয়েটা হতো না। তোমার আপাও কিন্তু আমার উপর চাপিয়ে দেননি, বলেছেন একবার যেন দেখি, পছন্দ হওয়ার পর বিয়ে। আর আমার আম্মার তোমাকে পছন্দ হয়েছে, বরং তোমার সাথে আমাকে মানায় না। কেন মানায় না? প্রেমা নিজের অজান্তে প্রশ্ন করল। তুষার বলল, আমার বয়স বেশি। প্রেমার কথা বাড়ালো না। তার ভালো লাগছে, হুট করেই ভীষণ ভালো লাগছে। এমন কি কাঠকোট্টা তুষারকেও এখন তার ভালো লাগছে। সে মৃদু হাসলো। তুষার প্রেমার হাসি খেয়াল করে বলল, হাসছো যে? প্রেমা ঠোঁটে হাসি নিয়ে বলল, আপনার গোফ জমিদারদের মতো বড় বড়। প্রেমার কথা শুনে তুষার হাসলো। ভদ্রজা নামটায় জাদু আছে। তার কথা উঠতেই প্রেমা হাসছে, জীবন্ত হয়ে উঠেছে। তুষার বলল, তোমার নানা বাড়িতে এখন কে কে আছে? নানু আর হিমেল মামা। নানুর কিডনিতে কি না হয়েছিল, অপারেশন হয়েছে শুনেছি। শহরেই মেয়ের কাছে থাকতেন, গ্রামে আসতে গেলেন কেন? প্রেমা অবাক হওয়ার ভান ধরে বলল, আমি কি এখানে থাকি যে জানবো? প্রেমা থামল, তারপর আবার বলল, গত বছর আপা যখন আসছিল গ্রামে, তখন নানু আর মামা খালামণির কাছে ছিল। নানুর অপারেশন তখন হয়েছে, অনেকদিন কেটে গেছে। এখন নানু সুস্থ, গ্রামে সমস্যা হবে না। তোমার নানাকে দেখার ইচ্ছা ছিল, দেখতে পারিনি, আক্ষেপে স্বরে বলল তুষার। প্রেমা বলল, নানা তো 2 বছর আগেই চলে গিয়েছেন, দেখবেন কি করে? তুষার ছাউনির বাহিরে আঙুল ইশারা করে বলল, তোমাদের বাড়ির ঘাট না? প্রেমা বাইরে তাকালো, বলল, এত জলদি চলে এসেছি। তুষার কাপড়ের ব্যাগ হাতে নিয়ে বলল, কথা বলতে বলতে সময় কেটে গেছে। নৌকা মোড়ল বাড়ির ঘাটে এসে থামলো। তুষার মাঝিকে টাকা দিয়ে প্রেমাকে হাত ধরে নামায়। প্রেমার হাত ধরার সময় তুষারের মনে হলো, এত কোমল হাত সে কখনো ধরেনি। তাৎক্ষণিক তার বুকের ভেতর কি যেন হয়। প্রেমা উঠানে পা রাখতেই বাসন্তীর সাথে দেখা হয়। বাসন্তী প্রেমাকে দেখে চমকে যান, হাউমাউ করে কেঁদে ওঠেন। প্রেমাকে শক্ত করে জড়িয়ে ধরেন। বাসন্তীর কান্না শুনে রুম্পার প্রান্ত ঘর থেকে বেরিয়ে আসে। রুম্পা বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে রইল। প্রান্ত বাহিরে ছুটে আসে। বাসন্তী কাঁদতে কাঁদতে বলল, ও মা, মা আমার। প্রেমার আকস্মিক আগমন তিনি হজম করতে পারছেন না। মোড়ল বাড়ি মরুভূমিতে পরিণত হয়েছে। মরুভূমির পাশে মাঝে প্রেমা যেন জল নিয়ে এসেছে। প্রেমা বাসন্তীর পিঠে হাত বুলিয়ে বলল, শান্ত হও বড় আম্মা, শান্ত হও। বাসন্তী প্রেমার কপালে গালে চুমু দিলেন। তুষার পাশ থেকে সালাম দিল। বাসন্তী চোখের জল মুছে তুষারকে বলল, ভালো আছো আব্বা? জি আম্মা। আপনি তো অনেক শুকিয়ে গেছেন। মেয়েগুলো কাছে নাই, তাই ভালো নাই। আমি কেমনে ভালো থাকি বাপ? প্রেমার প্রান্তর দিকে তাকাতেই প্রান্ত প্রেমার মাথায় থাপ্পড় দিল, বলল, এতদিন পরে আসলি? প্রেমা প্রান্ত চুল টেনে ধরে বলল, একদম মাথায় থাপ্পড় দিবি না, আমার মাথা ব্যথা করে। প্রান্ত আর কিছু বলতে যাচ্ছিল, তুষারকে দেখে থেমে যায়। তুষার হাসতে কার্পণ্য করল না। সে প্রান্তর সাথে হ্যান্ডশেক করে বলল, দিনকাল কেমন যাচ্ছে? কুশল বিনিময় শেষে বাসন্তী তুষার আর প্রেমাকে নিয়ে বারান্দায় পা রাখলেন। দেখা হয় রুম্পার সাথে। রুম্পার পেট উঁচু হয়েছে, তার গর্ভাবস্থায় 7 মাস হয়েছে। সে এই বাড়িতে থাকে। হাওলাদার বাড়িতে এখন আর কেউ থাকে না। 7 মাসে অনেক কিছু পাল্টে গেছে। আমিনা আলোকে নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছেন। বৃদ্ধা নূরজাহান মারা গিয়েছেন। বিদেশ থেকে লাবণ্য ও জাফর তাদের স্বামী স্ত্রী নিয়ে দেশে এসেছিল। 2 সপ্তাহ থেকে আবার ফিরে গিয়েছে। গ্রামবাসী এখন হাওলাদার বাড়িতে যেতে ভয় পায়, সেখানে নাকি আত্মারা ঘুরঘুর করে। প্রেমা রুম্পাকে 2 হাতে জড়িয়ে ধরল। কুশল বিনিময় শেষে করে রুম্পা তুষারকে প্রশ্ন করল, উনি ভালো আছে? জেলে খাওন দাওন দেয়? মারে কেউ? রুম্পার কণ্ঠে ব্যাকুলতা। তুষার রুম্পাকে আশ্বস্ত করে বলল, আলমগীর সাহেব ভালো আছেন, সুস্থ আছেন, খাবার দেওয়া হয়, কেউ মারধর করে না, আপনি চিন্তা করবেন না। রুম্পা হাসল। আলমগীর সুস্থ আছে, এই খবরটুকি রুম্পার বেঁচে থাকার স্বস্তি।
7 মাস পূর্বে রবিবার দুপুরে মুমিন নামে একজন ব্যক্তি মজিদের সাথে দেখা করতে গিয়ে দেখে ফরিনার কবরের পাশে এক মেয়ে শুয়ে আছে। তার পরনে সাদা শাড়ি, রক্তে রাঙা, আর কবরের উপর একটা মাথা। মজিদ হাওলাদার মুমিনকে নতুন দারোয়ান হিসেবে নিযুক্ত করতে চেয়েছিলেন। কেউ ডেকে পাঠিয়েছেন। মুমিন এই দৃশ্য দেখে ভয় পেয়ে যান, জানিয়ে দৌড়ে পালায়। তারপর ঘণ্টাখানেকের মধ্যে হাওলাদার বাড়ির গণহত্যার ঘটনা পুরো অলন্দপুরে ছড়িয়ে পড়ে। দলে দলে লোক জড়ো হয়। পদ্মজা এত মানুষকে দেখেও নীরব থাকে। তার রূপ হয় রূপকথার অতৃপ্ত অশরীরের মতো। কেউ কেউ পাথর ছুঁড়ে মারল, ডাকলো কুহকিনী, ডাইনি, রাক্ষসী। থানা থেকে পুলিশ আসে, পদ্মজাকে শহরে নিয়ে যায়। নৃশংস এই খুনের কথা ছড়িয়ে পড়ে চারদিকে। টেলিভিশন, রেডিও, সব জায়গায় এক কথা। অলন্দপুরের ছোট গ্রাম আটপাড়ার হাওলাদার বাড়ির বধূ উম্মে পদ্মজা চলচ্চিত্র অভিনেতা লিখন শাহের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে খুন করেছে স্বামী, শ্বশুর, ভাসুর ও চাচা শ্বশুরকে। সাথে আরেকটি মেয়ের লাশ পাওয়া গেছে। তাকে খুন করার কারণ এখনও শনাক্ত করা যায়নি। একদিনের ব্যবধানে পুরো দেশে তোলপাড় শুরু হয়ে যায়। নৃশংস খুনের বর্ণনা শুনে কেউ কেউ রাতে ঘুমোতে পারেনি। গ্রামবাসী তাদের প্রিয় ও মহান মাতব্বরের মৃত্যুতে ভেঙে পড়ে। তারা সমন্বয়ে চিৎকার করে জানায় তারা পদ্মজার ফাঁসি চায়। মুহূর্তে পুরো দেশের কাছে কলঙ্কিত হয়ে যায় পদ্মজা। আলমগীর গ্রামে এসে শুনে পুলিশ পদ্মজাকে ধরে নিয়ে গেছে। খুন হয়েছে বাড়ির প্রতিটি পুরুষ। সব শুনে ঘাবড়ে যায় আলমগীর, ফিরে যায় রুম্পার কাছে। মগা গ্রামে প্রবেশ করতেই পুলিশ তাকে পূর্ণার খুনের দায়ে আটক করে। আলমগীর ঘরে ফিরে দুশ্চিন্তায় পড়ে যায়। রুম্পা আলমগীরকে অনেক প্রশ্ন করলো, আলমগীর জবাব দিল না। আমিরের দেওয়া নীল খামটির দিকে অপলক চোখে তাকিয়ে রইল। এই খামে একটা চিঠি আর অনেকগুলো গুরুত্বপূর্ণ দলিল রয়েছে। চিঠিতে একটা লেখা, এক পরিকল্পনা। আর ঘটেছে অনেক ঘটনা। সবাই যেভাবে পদ্মজার উপর ক্ষিপ্ত হয়েছে, ফাঁসি নিশ্চিত। সে চাইলে পদ্মজার ফাঁসি আটকাতে পারে। তার হাতে যথেষ্ট প্রমাণ আছে, কিন্তু তার জন্য নিজের জীবন ও সংসার ত্যাগ করতে হবে। এত সাধনার পর পাওয়া নতুন জীবন ভালো করে উপভোগ করার পূর্বে কিছুতেই সে বন্দী হতে চায় না। আলমগীর খাম থেকে চিঠিটি বের করে আর একবার পড়ল। প্রিয় বড় ভাই, বড় বিপদে পড়ে তোমার সাহায্য চাইছি। এখানে ঘটে গেছে অনেক ঘটনা। পদ্মজা জেনে গিয়েছে সব সত্য। তোমার চিঠি পাওয়ার পূর্বেই সব জেনেছে। আমি বিস্তারিত কিছু লিখব না। তুমি পরে পদ্মজার কাছে জেনে নিও। আমি আমার জীবন উৎসর্গ করব। তার আগে আমি 4 জনকে হত্যা করতে চাই। তার মাঝে 3 জন পদ্মজার নামে কুচ্চার উঠিয়েছে। আমি তখন গ্রামে ছিলাম না, ঢাকা গিয়েছিলাম। সেই সুযোগে তারা সুন্দর চাঁদে দাগ ছিটিয়েছে। রবিবারের সকাল আমার দেখা হবে না। আমার বেঁচে থাকা পদ্মজার জন্য হুমকি, সেই সাথে আমার জন্য ভীষণ কষ্টের। আমি তোমাকে কিছু দলিল দিয়েছি, যা প্রমাণ করে আমি একজন নারী পাচারকারী। সেই সাথে এটাও প্রমাণ করে আমার সাথে কারা কারা ছিল। একটু খুঁজে দেখো, দলিলগুলোর মাঝে আরেকটি চিরকুট আছে। সেখানে আমি স্পষ্ট করে আমার সাথে কাজ করা সবার নাম লিখে দিয়েছি। যাদের বর্তমান ঠিকানা জানা আছে, সেই ঠিকানাও লিখে দিয়েছি। আমি প্রমাণসহ স্বীকার করছি আমার সব অপরাধ। তোমার নাম সেখানে কোথাও নেই। কোথায় মেয়ে পাচার হয়, কিভাবে হয়, কারা এই কাজের সাথে যুক্ত, আমার জানা সব বিস্তারিত লেখা আছে। আমার দেওয়া ঠিকানা অনুসারে খোঁজ চালালে উদ্ধার হবে 250-রও বেশি মেয়ে। তুমি এই চিরকুট নিজের কাছে রেখে আমার স্বীকারোক্তির চিরকুটটি ওই সকল দলিল প্রমাণ হিসাবে সকলের সামনে উন্মোচন করবে। রুম্পা ভাবিকে বাঁচিয়ে রাখার অবদান পুরোটাই আমার ছিল। সেই কৃতজ্ঞতা থেকে হলেও তুমি পদ্মজাকে কলঙ্ক মুক্ত করো ভাই। পদ্মজাকে নিজের সাথে নিয়ে যেও, দেখে রেখো। তোমার কাছে আমানত রেখে গেলাম। ইতি, আমির হাওলাদার। আলমগীর চিঠি মেঝেতে রেখে 2 হাত মাথা চেপে ধরে। সে মগার থেকে চিঠি পাওয়ার পরপরই আমিরকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। আমিরকে সে ভীষণ ভালোবাসে। আমিরের আত্মহত্যার সিদ্ধান্ত আলমগীরকে বসে থাকতে দেয়নি, কিন্তু গ্রামে পৌঁছে শুনল সব শেষ। পদ্মজা খুন করেছে সবাইকে, আর এখন পদ্মজা মিথ্যা অপবাদে জেলে বসে আছে। এই মুহূর্তে সে যদি এই প্রমাণ সমূহ নিয়ে সে পুলিশের কাছে যায়, পুলিশ তাকেও আটক করবে। সে পুলিশকে মিথ্যা বলতে পারবে না, সেই সাহস হবে না। সব সত্য জানার পর তার ফাঁসিও হতে পারে। সে নিজেকে উৎসর্গ করার সাহস পায় না।
পদ্মজার মামলার তর্ক বিতর্কে যখন 25 দিন পার হয় তখন রুম্পা নিজ ইচ্ছায় আলমগীরকে অনুরোধ করলো আলমগীর যেন পদ্মজাকে বাঁচায়। মিথ্যা অপবাদে পদ্মজার ফাঁসি হতে দেখে সে সুখের সংসার করতে পারবে না। পদ্মজা পরকে লিপ্ত হয়ে কাউকে খুন করেনি, এইটুকু সত্য যেন আলমগীর সবাইকে জানায়। আলমগীর রাতেই রুম্পাকে নিয়ে বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে, পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পদ্মজাও তখন সব স্বীকার করেছে। সব প্রমাণ পাওয়ার পর দেশের পরিবেশ পাল্টে যায়, জনগণের মাথায় পড়ে হাত। আমিরের দেওয়া তথ্য অনুসারে ধরা পড়ে কয়েকটি চক্রের নেতা। তদন্ত চালিয়ে জানা যায় স্বয়ং বাণিজ্যমন্ত্রী এই চক্রের সাথে জড়িত। উদ্ধার হয় 300-রও বেশি অসহায় মেয়ে, কেউ কেউ পলাতক। এই খবর দেশের বাইরে বেরিয়ে পড়ে। কুয়েত, সৌদি সহ আরও কয়েকটি দেশে তদন্ত শুরু হয়। তারা চিরুনি অভিযান চালিয়ে আমিরের দেওয়া তথ্যের উপর নির্ভর করে মেয়ে সংগ্রহকারীদের খুঁজে চলে। 2জন ধরা পড়ে, বাকিরা ধরাছোঁয়ার বাইরে। উদ্ধারকৃত মেয়েগুলি নতুন জীবন পেয়ে আনন্দে আত্মহারা। আমিরের চিঠিতে নতুন গোপন তথ্য ছিল। অন্দরমহলের পিছনে বড় নারকেল গাছটির নিচে একটা বিশাল গর্ত আছে, যেখানে ছুরি, রামদা, চাপাতি, কুড়াল, চাবুক সহ অনেক অস্ত্র রয়েছে। তুষার অস্ত্রসম উদ্ধার করে। সে সাথে উদ্ধার হয় পদ্মজার জন্য রেখে যাওয়া আমিরের লাল খামটি। পদ্মজা তখন অস্বাভাবিক ছিল, সে নিজের মধ্যে ছিল না। তাকে হাসপাতালে রাখার আদেশ দেয় আদালত। 1.5 মাসের চিকিৎসার পর পদ্মজার শারীরিক ও মানসিক ক্ষয়ক্ষতি অনেকটা সেরে ওঠে। আদালত থেকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আলমগীর রাজসাক্ষী হওয়াতে ফাঁসির বদলে আমৃত্যু কারাদণ্ড হয়। শেষ নিঃশ্বাস অবধি সে কারাগারেই কাটাবে। তারপর রুম্পা চলে আসে গ্রামে। গ্রামে আসার 1 মাস পর জানতে পারে সে গর্ভবতী। তার শূন্য জীবনে আশার আলো হয়ে আসে সন্তান আগমনের সংবাদ। দেশবাসীর মুখের কথা পাল্টে যায়। তারা পদ্মজার মুক্তি চেয়ে আজও আন্দোলন করে চলেছে। পরদিন সকাল 7টা। তুষার খাওয়া দাওয়া শেষ করে মাত্র উঠেছে, তখন 2-3টা কুকুরের চিৎকার ভেসে আসে। তুষার দ্রুত বারান্দা থেকে নেমে লাহারি ঘরের দিকে তাকালো। সকালের মিষ্টি বাতাসে বিষণ্ণ এক দৃশ্য চোখে পড়ে। অপরিচ্ছন্ন মৃদুল কুকুরগুলোর সাথে কি নিয়ে যেন তর্ক করছে, মাঝে মধ্যে মাটি ছুঁড়ে মারছে। তুষার দ্রুত পায়ে মৃদুলের দিকে এগিয়ে যায়। তুষারের পিছন পিছন বাসন্তী ও প্রেমাও গেল। গতকাল রাতে তুষার মৃদুলকে দেখতে এসেছিল। তখন মৃদুল পূর্ণার কবরের পাশে ঘুমাচ্ছিল। জুলেখা বানু ডাকতে নিষেধ করেন, তাই তুষার ডাকেনি। গোফদারির জন্য মৃদুলকে চেনা যাচ্ছে না। গায়ে মাটি লেগে আছে, প্যান্টের এক পা হাঁটু অবধি ছেঁড়া। তুষারকে দেখে মৃদুল 2 কদম পিছিয়ে গেল। লাহারি ঘর থেকে জুলেখা বানু বেরিয়ে আসেন। তিনি ভীষণ শুকিয়েছেন, চোখ মুখে আগের সৌন্দর্যটুকু নেই। একমাত্র ছেলেকে রেখে তিনি নিজের বাড়িতে ঘুমাতে পারেন না। মৃদুল মোড়ল বাড়ি ছেড়ে 1 পাও নড়ে না। সে তার সুস্থ জীবন পূর্ণার সাথে কবর দিয়েছে। মাস 3 আগে মৃদুলকে জোর করে বেঁধে শহরের ডাক্তারের কাছে নেওয়া হয়েছিল। ডাক্তারের পরামর্শে তাকে পাগলাগারদে রেখে আসা হয়। 3-4 দিন পার হতেই খবর আসে দারোয়ান ও 2জন নার্সকে আহত করে মৃদুল পালিয়েছে। জুলেখা বানু এই খবর শুনে অজ্ঞান হয়ে যান। মৃদুলের জ্ঞান সুস্থ নয়, সে কি করে গ্রামে ফিরবে? দীর্ঘ 15 দিন পর মৃদুলকে এক গ্রামে পাওয়া যায়। জুলেখা বানু কেঁদে কেটে অস্থির হয়ে পড়েন। মৃদুল পাগল থাকুক, তাও চোখের সামনে থাকুক, সেটাই তিনি চান। তাই মৃদুলকে বাড়ি নিয়ে যান। কিন্তু মৃদুল পূর্ণাকে ছাড়া কিছুতেই খাবে না। তাই বাধ্য হয়ে মৃদুলকে আবার মোড়ল বাড়িতে নিয়ে আসা হয়। মৃদুল সর্বক্ষণ পূর্ণার কবরের পাশে থাকে, বিড়বিড় করে কিছু বলে। পূর্ণার কবরের চারপাশে গর্ত করে বাঁশ পুঁতেছে, তারপর টিনের ছাদ দিয়েছে যেন পূর্ণা বৃষ্টিতে না ভেজে। রাতে পূর্ণার জন্য কিনে আনা লাল বেনারসিটি আঁকড়ে ধরে ঘুমায়। জুলেখা বানু জোর করে 2 বেলা খাইয়ে দেন। মাঝে মধ্যে নিজের বাড়িতে যান। নিজের বিলাসবহুল বাড়ি নিয়ে জুলেখা বানুর অহংকার ছিল, আর আজ ছেলের জন্য তাকে অন্যের বাড়ির লাহারি ঘরে থাকতে হচ্ছে। সন্তানের উপরে যেন কিছুই নেই। গ্রামের বাচ্চারা মৃদুলকে লাল পাগল ডাকে। লাল পাগল ডাকার কারণ মৃদুল ফর্সা সুন্দর, যদিও তার সৌন্দর্য টিকে নেই। গোলাপি ঠোঁট দুটি কালচে হয়েছে। তুষার মৃদুলকে আদরে সরে ডাকলো, মৃদুল। মৃদুল এক নজর তুষারকে দেখলো, তারপর দূরে সরে গেল। তুষার জুলেখা বানুকে প্রশ্ন করলো, মৃদুল খেয়েছে? জুলেখা ভেজা কণ্ঠে বললেন, না, খাই নাই, কাল থেকে খাইতাছে না। তুষার কপাল ঈষৎ কুঁচকে মৃদুলের দিকে তাকালো।
জুলেখাকে আবার প্রশ্ন করল, শুনেছিলাম ডাক্তারের কাছে নিয়েছিলেন, ওর অবস্থা কেমন, মাথা কতটুকু কাজ করে? জুলেখা বানুর চোখের কার্নিশে জল জমে। তিনি বললেন, বাচ্চারাও ওর থেকে বেশি বুঝে। যতদিন যাইতাছে পাগলামি বাড়তাছে। আমি আর ওর বাপে সারা যেটা কয় ওইটাই বিশ্বাস করে। চাচা কোথায়? বাড়ি তো। বাড়ি ঘর জমি জমা দেহন লাগে না, আর কেলা দেখব, কেউ আছে? জুলেখার কণ্ঠে অসহায়ত্ব স্পষ্ট। তুষার মৃদুলের পাশে গিয়ে বসল, বলল, আমাকে ভয় পাচ্ছ? মৃদুল আর চোখে তুষারকে দেখল, মাথা ঝাঁকিয়ে জানালো সে ভয় পাচ্ছে। হাওলাদার বাড়ির খুঁটিনাটি তদন্ত করতে তুষার যখন অনন্তপুরে এসেছিল, তখন মৃদুলের সাথে তার দেখা হয়। তখন মৃদুলের এত খারাপ অবস্থা ছিল না। তুষার বলল, আজ রাজহাঁস জবাই করব, তুমি আমাকে সাহায্য করবে? মৃদুল কিছু বলল না। তুষার বাসন্তীর দিকে তাকিয়ে বলল, আম্মা, রাজহাঁস আছে না? আছে আব্বা, বললেন বাসন্তী। তারপর তুষার মৃদুলকে বলল, রাজহাঁস আছে, অর্ধেক আমরা খাবো আর অর্ধেক পূর্ণাকে দেব। পূর্ণা রাজহাঁস খেতে পছন্দ করত, তাই না প্রেমা? কোনো কালে পূর্ণা রাজহাঁস পছন্দ করতো না, তাও প্রেমা তুষারের সাথে তাল মিলালো। তুষার সাবধানে মৃদুলকে বলল, যদি তুমি আমাদেরকে সাহায্য না করো আর আমার সাথে খেতে না বসো, আমি কিন্তু পূর্ণাকে কিছু দেব না। দেখিয়ে দেখিয়ে খাবো, তখন পূর্ণা কষ্ট পাবে। মৃদুল পূর্ণার কবরে হাত বুলিয়ে দিল। সে চিন্তা করছে কি করবে। অনেকক্ষণ চিন্তা করে সে রাজি হলো। সারাদিন তুষারের সাথে ভালো সময় কাটে। তুষার এমনভাবে কথা বলে যেন পূর্ণা সত্যিই বেঁচে আছে। মৃদুল তুষারের সঙ্গ উপভোগ করে। এক ফাঁকে জুলেখাকে তুষার জানালো, মৃদুলকে ঢাকা নিয়ে গেলে ভালো হয়, আর একটু চেষ্টা করলে দেখা যেত কি হয়। জুলেখা তুষারের দুই হাত ধরে অনুরোধ করেন। মৃদুলের সুস্থতার জন্য তিনি সব রকম খরচ করতে প্রস্তুত, শুধু মৃদুলকে যেন তুষার সামলায়। তুষার জুলেখাকে আশ্বস্ত করলো। তারপর আটপাড়ায় ঘুরোঘুরি করে জানতে পারলো মগা জেল থেকে ছাড়া পেয়ে ইয়াকুব আলীর বাড়িতে কাজ করছে, আর ইয়াকুব আলী অলন্দপুরের মাতব্বর হয়েছেন। দিনের আলো কেটে রাত নামতেই মৃদুল পূর্ণার কবরের পাশে গিয়ে শুয়ে পড়ল। আর তুষার রাতের খাবার খেয়ে ঘরে আসে। প্রেমা মশাই টানাচ্ছে। বাইরে বিরতিহীনভাবে ঝিঝি পোকার ডেকে চলেছে। তাদের ডাকাডাকিতে তুষারের কানে তালা লেগে যাচ্ছে। সে ঝিঝি পোকার ডাক পছন্দ করে না। অন্যদিকে প্রেমার ঝিঝি পোকার ডাক ভীষণ পছন্দ। সে মুগ্ধ হয়ে শোনে। তুষার দুই কানে আঙুল ঢুকিয়ে বিরক্তি নিয়ে বলল, পোকাগুলো কি সারা রাত ডাকাডাকি করবে? প্রেমা বলল, মাঝরাত অবধি ডাকবে। তুষার অবাক হয়ে প্রশ্ন করল, মাঝরাত অবধি জেগে থাকবো? কানে তুলা দিয়ে রাখুন। আছে তুলা, বলল তুষার। প্রেমা আলমারি থেকে তুলা বের করে দিল। তুষার প্রেমার কাণ্ড দেখে বিস্মিত। সত্যি সত্যি তুলা দিয়ে দিল। এ মেয়ে নাকি বাকি দুই বোনের চেয়ে লজ্জাবতী আর ভীতু ছিল। অথচ পদ্মজা আমিরকে লজ্জা পেত, পূর্ণা মৃদুলকে লজ্জা পেত, আর প্রেমার লজ্জা তো দূরের কথা, তার চেয়ে এত বড় মানুষটিকে পরোয়াও করে না। নির্বিকার ভঙ্গিতে থাকে। সময় ও পরিস্থিতি মানুষকে কতটা পাল্টে দেয়। তুষার তুলা হাতে বসে রইল। প্রেমা খেয়াল করেও কিছু বলল না। শোবার সময় প্রেমা প্রশ্ন করল, আপার কারাদণ্ডের সময় কি কমানো যায় না? কমতে পারে, মনে হয় না এতদিন জেলে রাখবে। অনেক সময় যতদিন জেল হওয়ার কথা ততদিন হয় না। এমনও হয় হয় মেয়েদের আগে মুক্তি পেয়ে যায় অনেকে। তাছাড়া লিখন শাহ দৌড়াদৌড়ি করছেন। জনগণও চাইছে সাজা কমানো হোক। কমবে নিশ্চয়ই। আবাকে জেল থেকে বের হয়ে লিখন ভাইয়াকে বিয়ে করতে রাজি হবে? আমার যতটুকু ধারণা রাজি হবে না। লিখন শাহ আশা নিয়ে বসে আছেন। পূরণ হওয়ার সম্ভাবনা খুবই কম। পদ্মজা লিখন শাহকে একটা চিঠি পাঠিয়েছেন। প্রেমা উৎসুক হয়ে জানতে চাইল, কি লেখা সেখানে? তুষার চেয়ার ছেড়ে বিছানায় উঠে বসলো। বলল, আমি পড়িনি, পিন্টুকে দিয়ে পাঠিয়েছি। প্রেমা ছোট করে বলল, ও। তারপর প্রশ্ন করল, গত কয়েকদিনের মধ্যে আপার সাথে দেখা হয়েছে? হ্যাঁ, গতকাল বিকালেই দেখা হয়েছে। তিনি আমাকে দেখলেই গুটিয়ে যান। পরপুরুষের উপস্থিতি পছন্দ করেন না, তাই না? প্রেমা হেসে মাথা ঝাঁকালো। আবার পদ্মজার কথা শুনে প্রেমা হেসেছে। তুষার প্রেমাকে ভালো করে খেয়াল করলো। পদ্মজার মুখে ছাপ প্রেমার মুখে আছে। প্রেমা সবসময় সোজা সিথি কেটে বেনি করে, শাড়ি পরে বলে, বয়সের তুলনায় একটু বেশি বড় লাগে। এই যা, হুট করে প্রেমাকে বড় মনে হচ্ছে কেন? এতদিন তো শাড়ি পরাই দেখেছে, বড় তো লাগেনি। এ কোন কেরামতি? তুষার মুচকি হাসল। প্রেমা তুষারকে তার দিকে তাকিয়ে হাসতে দেখে বলল, হাসছেন কেন? তুষার টান টান হয়ে শুয়ে পড়ল। প্রসঙ্গ পাল্টে বলল, আমির হাওলাদার 3টে বিয়ে করছেন।
আমি হলে 4টে বিয়ে করতাম, 4 বিয়ে করা সুন্নত। প্রেমা বাঁকা চোখে তুষারের দিকে তাকালো, বলল, করুন গিয়ে। তবে ভাইয়ার প্রথম দুটো বিয়ের কোনো মূল্য নেই। ভাইয়ার বউ একমাত্র আমার আপা। তুষার এক হাতে মাথার ভর দিয়ে প্রেমার দিকে ফিরে বলল, কোনো মূল্য নেই? ইসলামে পালিয়ে বিয়ে করার মূল্য নেই, মেয়ের অভিভাবক লাগে। ভাইয়ার দুটো বউ বাসায় কিছু না বলে বিয়ে করেছে, তাই হাসরের ময়দানে আমির ভাইয়ার বউ শুধু আমার আপা। কথাটা প্রেমা ভাব নিয়ে বলল। তুষার আবার হাসলো। সোজা হয়ে শুয়ে থাকে, চোখ বুঝলো। মাঝে দূরত্ব রেখে প্রেমাও শুয়ে পড়ে। কিছুক্ষণ পর তুষার বলল, প্রেমা। প্রেমা জেগেই ছিল, সঙ্গে সঙ্গে বলল, 7 দিনের কথা তো আজ একদিনে বলে ফেললেন। প্রেমার কণ্ঠে ঝাঁজ। তার মনে তুষারের জন্য কত রাগ জমে আছে টের পাওয়া যাচ্ছে। কেন এত রাগ? সে কি গত 4 মাসের তুষারের সঙ্গ পাওয়ার আশা করে বারবার নিরাশ হয়েছে? সত্যি এমন কিছু হয়েছে? তুষার ভাবল, অদ্ভুত বিষয়, প্রেমার মুখে ঝাঁঝালো কথাগুলো তুষারের ভালো লাগছে। সর্বনাশ! তবে কি সে মরণ প্রেমে পড়তে যাচ্ছে? পরিণতি আমিরের মতো হবে নাকি মৃদুলের মতো, নাকি আরো ভয়ানক? হঠাৎ নীরবতা ভেঙে তুষার বলে উঠল, জানো প্রেমা, ভালোবাসার ব্যাখ্যা ও রূপের বাহার পর্যবেক্ষণ করতে গেলে মস্তিষ্ক ফাঁকা হয়ে যায়। তুষারের গলার স্বরটা পরিবর্তন হয়েছে, কোমল হয়েছে। সে এত পাল্টে গেল কি করে? প্রেমা বলল, কেন এমন হয়? তুষার শূন্যে চোখ রেখে বলল, ভালোবেসে মানুষ পাগল হয়, ভালো হয়, খারাপ হয়, নিঃস্ব হয়, এমনকি নিজের জীবনকেও হত্যা করতে 2বার ভাবে না। কি অদ্ভুত! তুষারের কথাগুলো প্রেমার ভালো লাগছে। সে তুষারের দিকে ফিরল। তুষারও প্রেমার দিকে তাকালো। প্রেমা বলল, যে ফাঁসে সে জানে ভালোবাসা বড়ই অদ্ভুত। কি সুন্দর কথা, কত মোহনীয় তার কণ্ঠ। তুষার ধীরে স্বরে বলল, কাউকে ভালোবেসেছো? প্রশ্নটি শুনে প্রেমার ঠোঁট দুটি কেঁপে ওঠে। সে দ্রুত অন্যদিকে ফিরে চোখ বুঝল। কি করে সে বোঝাবে? তুষারের প্রেমে পড়ে পুরে খাক হয়ে যাচ্ছে তার হৃদয়। তার ব্যথিত হৃদয় তারই অজান্তে তুষারের প্রেমে কবেই পড়েছে। তুষার প্রেমার পিঠের দিকে তাকিয়ে রইল। তার কেন যেন মনে হলো প্রেমা তার চোখের দৃষ্টি আড়াল করেছে। লিখনের মা ফাতিমা ঘরের জিনিসপত্র ভাঙচুর করছেন। তিনি ত্রিধার সাথে লিখনের বিয়ে ঠিক করেছেন, কিন্তু লিখন বিয়ে করবে না। পদ্মজার জন্য অপেক্ষা করছে। পদ্মজা জেল থেকে বের হলে তাকেই বিয়ে করবে। ফাতিমা একজন খুনি, বিবাহিত, এক বাচ্চার মাকে কিছুতেই ছেলের বউ হিসেবে মেনে নিতে রাজি হন। লিখন যেরকম নাছোড়বান্দা, তার মা তেমন নাছোড়বান্দা। ফাতিমা কঠোরভাবে জানিয়েছেন, যদি লিখন পদ্মজাকে বিয়ে করে তিনি আত্মহত্যা করবেন। সম্মান নষ্ট হওয়ার চেয়ে মৃত্যু স্নেহ। এতেও লিখন ভ্রুক্ষেপ করল না। সে পাগল হয়ে আছে। আমির নেই। এবার সে পদ্মজাকে পাওয়ার স্বপ্ন দেখতেই পারে। জীবন তাকে একটা সুযোগ দিয়েছে, সে সেই সুযোগ এড়াতে পারবে না। এতদিন দূরে থেকে যে পদ্মজার স্বামী ছিল বলে, এখন পদ্মজা একা, তার স্বামী মৃত। পদ্মজাকে বিয়ে করে তাকে একটা নতুন জীবন উপহার দিবে, সেই সাথে নিজের ক্ষত হৃদয় সারিয়ে তুলবে। লিখন বৈঠকখানাতে গিয়ে বসলো। যেদিন জানলো পদ্মজা জেলে, সেদিন থেকে সে দৌড়ের উপরে আছে। সুস্থ শরীর নিয়ে অসুস্থ শরীর নিয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে দৌড়দৌড়ি করছে। একদিকে পদ্মজার ফাঁসি হওয়ার আশঙ্কা, অন্যদিকে মিথ্যা বদনামে তার ক্যারিয়ার নষ্ট হওয়ার পথে। ভাগ্য সহায় ছিল, তাই দুটোর কোনোটি ক্ষতি হয়নি। এই জন্য খোদার দরবারে হাজার হাজার শুক্রিয়া। দ্বিতীয় তলা থেকে ফাতিমার চিৎকার ভেসে আসে, এই মেয়ের জন্য আমার ছেলের জীবন প্রথমবার আহত হয়ে হাসপাতালে ছিল। এমন অশুভ মেয়েকে আমি আমার ছেলের জীবনে মেনে নেব না। তুমি তোমার ছেলেকে সামলাও। ফাতিমাকে তার স্বামী সামলানোর চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। দরজায় কলিং বেল বেজে ওঠে। আশেপাশে কেউ নেই। লিখন কয়েকবার তাদের বাসার কাজের মেয়েটিকে ডাকলো, তারপরও খোঁজ নেই। লিখন বিরক্তি নিয়ে দরজা খুলতে গেল। দরজার সামনে তার বাড়ির দারোয়ান দাঁড়িয়ে আছে। তার এক হাতে একটা খাম। লিখন প্রশ্ন করলো, কে দিয়েছে? দারোয়ান বলল, তুষার সাহেব পাঠিয়েছেন। লিখন খামটি হাতে নিয়ে বলল, আচ্ছা যাও। লিখন দরজা বন্ধ করে নিজের ঘরে চলে আসে। খামটি বিছানার উপর রেখে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজেকে দেখার সময় সে তার পাশে পদ্মজাকেও দেখতে পায়। তার জীবনে কিছুর অভাব নেই, শুধু একটাই অভাব, পদ্মজার অভাব। সে তার পরনের শার্ট খুলে গোসলখানায় গেল। গোসল করে কোমরে তোয়ালে পেঁচিয়ে তারপর খামটি হাতে নিল। খামের ভেতর চিঠি। লিখন আগ্রহ নিয়ে চিঠির ভাঁজ খুলল। সম্মানিত লিখন শাহ, আমার সালাম নিবেন।
আশা করি ভালো আছেন। সর্বপ্রথম বলতে চাই, আপনার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি আপনাকে এবং আপনার অনুভূতিকে সম্মান করি। বাধ্য হয়ে কারাগারে থাকা অবস্থায় আপনাকে চিঠি লিখতে হলো। শুনেছি আপনি আমার জন্য অপেক্ষা করছেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর আপনি আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছেন। কিন্তু কিছু স্বপ্ন নিষিদ্ধ। আপনি এমন এক আশায় নিষ্পাপ একটি মনকে আঘাত করছেন, যে আশা পূরণ হবার নয়। আপনার সাথে আমার বিয়ে হলে আগেই হতো। আমার মন প্রাণ একজনের প্রেমে পুড়ে ছাই হয়ে গিয়েছে। সে ছাই কি করে আবার আপনি পুরাবেন? মানুষ এক জীবনে সব কিছু পায় না। প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছুর অভাব থাকে। এক দুটো অভাব নিয়ে বেঁচে থাকা খুব বেশি কঠিন নয়। যে আপনাকে ভালোবাসে তাকে আপনি ভালোবাসুন। যে আপনার জন্য মরতে প্রস্তুত তার জন্য বুকের এক টুকরো জায়গা দলিল দলিল করে দিন। ত্রিধা মেয়েটি ভীষণ ভালো। আমার সাথে দেখা করতে এসেছিল। সে আপনাকে খুব ভালোবাসে। তার ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, অথচ সে মেডিকেল পড়া ছেড়ে মিডিয়ায় যোগ দিয়েছে। কতটা ভালোবাসা থাকলে মানুষ এরকম করে? আপনি নিজেও স্বীকার করতে বাধ্য, ত্রিধা আপনাকে ভালোবাসে। সে আপনার সান্নিধ্য পাওয়ার জন্য ব্যাকুল। ত্রিধাই আপনাকে উজাড় করে ভালোবাসতে পারবে। আমাদের জুটি হওয়া সম্ভব নয়, এই স্বপ্নকে আর দূরে যেতে দিয়েন না। আমার সর্বত্র জুড়ে একটি নাম। আমি একটি মানুষের জন্যই আকুল। আমি হাজার চেষ্টা করেও আপনাকে এক টুকরো ভালোবাসা দিতে পারবো না। তখন ভালোবাসা অভিশাপে পরিণত হবে। চিন্তা করে দেখুন, আমাদের সত্যি বিয়ে হলে কেউ সুখী হবে না। না আপনি হবেন, না আমি হব, আর না আপনার পরিবার আর ত্রিধা সুখী হবে। আমি বলছি না আমার কথায় ত্রিধাকে বিয়ে করতে, ভালোবাসতে। ভালোবাসা জোর করে হয় না, তবে বিয়েতে আল্লাহ তাআলা নিজ রহমত ঢেলে দেন, ভালোবাসায় ঢেলে দেন। নিজেকে একটা সুযোগ দিয়ে দেখুন। আপনার আম্মা বলতেন, আমার আম্মা বলতেন, পৃথিবীতে মানুষ দায়িত্ব নিয়ে আসে। সেই দায়িত্ব শেষ হয়ে গেলে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। হয়তো আমার কোনো দায়িত্ব বাকি, তাই এখনও বেঁচে আছি। যদি সত্যি 10 বছর পর পৃথিবীর বুকে মুক্ত হয়ে হাঁটার সুযোগ পাই, আমি আপনাকে আমার পাশে দেখতে চাই না। আমি আমার স্বামীর স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চাই। এই বাঁচায় সুখ না থাকুক, স্বস্তি আছে। আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে যে স্বস্তিটুকু কেড়ে নেবেন না। আপনি আমার জীবনের গল্পটির একটা পৃষ্ঠা মাত্র। আমি আমার শেষ জীবনটুকু নিজের মতো কাটাতে চাই। পাষাণের মতো কথা বলার জন্য আমি দুঃখিত। আপনার জীবন ভালোবাসায় পূর্ণ হয়ে উঠুক। পরিবারকে সময় দিন। ইতি পদ্মজা। লিখনের চোখ থেকে 2 ফোঁটা জল চিঠির উপর পড়ে। কি নিষ্ঠুর প্রতিটি শব্দ! লিখন চিঠিটি রেখে বারান্দায় এসে দাঁড়ায়। পর্দা সরিয়ে বাইরে তাকালো। ধুলো উড়িয়ে বাতাস ছুটছে। আজ রাতে ঝড় হতে পারে। তার বুকেও ঝড় বইছে। নিজেকে পৃথিবীর উচ্ছিষ্ট মনে হচ্ছে। পদ্মজা তার জন্য চা দিয়ে রয়ে গেল, আর সে গরিব ব্রাহ্মণ। 2009 সাল। দেখতে দেখতে কেটে গেল 13টি বছর। পদ্মজা দরজা খুলে বারান্দায় দাঁড়ালো। সঙ্গে সঙ্গে পাহাড়ি কুয়াশা হাড় কাঁপানো শীত নিয়ে জড়িয়ে ধরে তাকে। পদ্মজা 2 হাতে চাদর টেনে ধরল। যতদূর চোখ যায় কেবল সবুজের হাতছানি। চা বাগানের সারি সারি টিলা, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর ঘন সবুজ অরণ্য। আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর! রংহীন ধূসর কুয়াশা ও চা বাগানের সৌন্দর্য আড়াল করতে পারল না। কুয়াশার জন্য যেন অন্যরকম সুন্দর লাগছে। এই অপরূপ সৌন্দর্য যে কাউকে আকৃষ্ট করতে সক্ষম। তবে বৃষ্টি স্নাত পাহাড়ি সৌন্দর্য সবচেয়ে বেশি সুন্দর। পদ্মজা 2 পা তুলে বেতের চেয়ারে বসলো। তার মুখ শুষ্ক। আজ তার প্রাণের চেয়ে প্রিয়তমার মৃত্যুবার্ষিকী। প্রিয়তম মারা গিয়েও যেন সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে ভালোবাসার ডালপালা। পদ্মজার অসময়ে কারো না কারণে বারবার সেসব ডালপালার বেড়াজাল আটকে পড়ে। নিজেকে বড় নিঃস্ব মনে হয়। পদ্মজা তার হাতের লাল খামটি থেকে 2টো চিঠি বের করলো। সে প্রতিদিন এই চিঠি দুটো পড়ে। দিন শুরু করে। যতক্ষণ পড়ে মনে হয় যেন আমিরের সাথে কথা বলছে। তার একদম পাশ ঘেঁষে ফিসফিসে আমির বলছে, পদ্মবতী, ভালোবাসি। পদ্মজা চিঠি দুটোতে প্রথমে চুমু দিল। তারপর একটি চিঠির ভাঁজ খুলল। শুরুতে কোনো সম্বোধন নেই। অদ্ভুত একখানা চিঠি। চিঠিও বলা যায় না, এক কথায় লেখা। এক রাজা ও রানীর গল্প। পদ্মজা পড়া শুরু করলো। এক ছিল দুষ্টু রাজা। নারী আর টাকার প্রতি ছিল তার চরম আসক্তি। যে নারী একবার তার বিছানায় যেত,
তার পরের দিন সে লাশ হয়ে নদীতে ভেসে যেত। রাজা এক নারীকে দ্বিতীয়বার ছুঁতে পছন্দ করত না, কিন্তু সমাজে ছিল রাজার বেশ নামডাক, সবার চোখের মণি। খুন করা ছিল তার নিত্যদিনের সঙ্গী। তার কালো খাতের ছোঁয়ায় বিসর্জন হয়েছে শত শত নারী। প্রতিটি নারীর বিসর্জন রাজার জন্য তৃপ্তিকর ছিল। নারী ব্যবসায় লাভবান হয়ে গড়ে তোলে প্রাসাদের পর প্রাসাদ। একদিন চাচাতো ভাইয়ের সাথে বাজি ধরে হেরে গেল রাজা। শর্তমতে ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করতে যায়। সেদিন ছিল বৃষ্টি, সন্ধ্যার আগ মুহূর্ত। রাজকন্যার প্রাসাদে সেদিন কেউ ছিল না। রাজা এক কামরায় ওত পেতে থাকে। রাজকন্যা আসলেই তাকে তার কালো হাতে অপবিত্র করে দেবে। কামরায় ছিল ঈষৎ আলো। অনেকক্ষণ অপেক্ষার পর সে কাঙ্ক্ষিত মুহূর্ত আসে। রাজকন্যার পা পড়ে কামরায়। রাজকন্যা রাজাকে দেখে চমকে যায়, ভয় পেয়ে যায়, কাপা স্বরে প্রশ্ন করে, কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? সে কণ্ঠ যেন কোনো কণ্ঠ ছিল না, ধনুকের ছোড়া তীর ছিল। রাজার বুক ছিঁড়ে সেই তীর ঢুকে পড়ে। ঋণ ছিনে গলায় রাজকন্যাকে দেখতে রাজা আগুন জ্বালায়। আগুনের হলুদ আলোয় রাজকন্যার অপরূপ মায়াবী সুন্দর মুখশ্রী দেখে রাজা মুগ্ধ হয়ে যায়। তার পা দুটো থমকে যায়। রাজকন্যা যেন এক গোলাপের বাগান, যা সুগন্ধি ছড়িয়ে পড়ে রাজার কালো অন্তরে। রাজা নেশাগ্রস্তের মতো উচ্চারণ করল নিজের নাম। নাম শুনেও রাজকন্যার ভয় কমল না, পালিয়ে গেল অন্য কামরায়। রাজা কিছুতেই ভুলতে পারছিল না রাজকন্যার মুখ। তার চেনা পৃথিবী চুরমার হয়ে যায়। রাজকন্যার কামরার সামনে দাঁড়িয়ে থাকা মুহূর্তের পর মুহূর্ত। সেদিনই ঘটে গেল দুর্ঘটনা। রাজ্যবাসী শূন্য প্রাসাদে দুষ্টু রাজা ও মিষ্টি রাজকন্যাকে একসঙ্গে দেখে ফেলল। রাজকন্যার গায়ে লেগে গেল কলঙ্ক। কয়েকজন অমানুষ রাজকন্যাকে নোংরা ভাষায় হেনস্থা করল। সেই দৃশ্য দেখে রাজার বুকে রক্তক্ষরণ শুরু হয়। সে নিজ প্রাসাদে ফিরে এক দণ্ডও শান্তি পেল না। তার চাচাতো ভাইকে তাৎক্ষণিক আদেশ করল, যারা রাজকন্যাকে তাদের মুখ দিয়ে অপমান করেছে তাদের যেন জিহ্বা ছিঁড়ে ফেলা হয়। যে হাত দিয়ে রাজকন্যাকে ছুঁয়েছে সেই হাত যেন কেটে দেওয়া হয়। যে চোখ দিয়ে রাজকন্যাকে লোলুপ দৃষ্টিতে দেখেছে সেই চোখ যেন উপড়ে ফেলা হয়। ভোর রাতে দুষ্টু রাজা খবর পেল রাজকন্যার মাতা সেই অমানুষদের হত্যা করেছে। এতে রাজা খুশি হলেও রাজকন্যার মাতাকে নিয়ে একটা চাপা ভয় কাজ করে। কিন্তু বেশিক্ষণ রাজকন্যার মাতাকে নিয়ে ভাবল না। রাজকন্যাকে সে যে ভোলা যাচ্ছে না। তাকে যে করেই হোক পেতে হবে, নয়তো জীবন বৃথা। রাজা তার পিতাকে আদেশ করল, মায়াবতী রাজকন্যাকে তার চাই, নয়তো সে বাঁচবে না। এই পৃথিবী তোলপাড় করে দিবে। রাজার পাগলামি দেখে অবাক হয় তার পরিবার। সালিশ বসে। সালিশে দুষ্টু রাজা রাজকন্যার মাতার তীক্ষ্ণ দৃষ্টি থেকে রেহাই পেয়ে জিতে নিল রাজকন্যাকে। তিনি এক কথায় রাজকন্যাকে দিতে রাজি হলেন। আনন্দে রাজার বুকে উত্থাল ঢেউ শুরু হয়। কি অসহ্য সুখময় যন্ত্রণা! রাজা এর আগে এত খুশি হয়েছে নাকি জানা নেই। যথাসময়ে তাদের বিয়ে হলো। রাজকন্যা রাজার রানী হলো। নাম তার পদ্মবতী। ফুলের মতো পবিত্র সে, সদ্যজাত শিশুর মতোই নিষ্পাপ। রাজা ভুলে গেল নারী সঙ্গের কথা, ভুলে গেল তার রাজত্বের কথা। তার ধ্যান জ্ঞান সীমাবদ্ধ হয়ে যায় পদ্মবতীতে। পদ্মবতীর এক একটা কদম রাজার বুকে ঢেউ তুলে। পদ্মবতীর প্রতিটি নিঃশ্বাস থেকে যেন ফুল ঝরে পড়ে। পদ্মবতীর পায়ে চুমু দেওয়ার সময় রাজা চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, পদ্মবতী, আমার রানী, আমি কাটা বিছানো বাগানে শুয়ে থাকি, তুমি আমার বুকের উপর থেকে হেঁটে বেড়াও। ধীরে ধীরে রাজা উপলব্ধি করতে পারল তার পদ্মবতী পবিত্র, এতই পবিত্র যে সে কখনো অন্যায়ের সাথে আপোষ করবে না। এই পবিত্রতা রাজাকে আরও আকৃষ্ট করে ফেলল। সেই সাথে রাজা ভয় পেল, তার কালো অন্তরের খবর যদি পদ্মবতী জেনে যায় তখন কি হবে? কেলেঙ্কারি হয়ে যাবে। ধরে বেঁধে রাখা গেলেও পদ্মবতীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাবে। যদি বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা তার না হয়, এই বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা তার হবেও না। নির্ঘাত মরে যাবে। যে ভালোবাসা নিজ ইচ্ছায় তাকে বিমুগ্ধ করে তোলে, সে ভালোবাসার জোর করে সে কখনো নিতে পারবে না। রাজা তার পাপ লুকিয়ে রাখতে মিথ্যা কথা বলা ও মিথ্যা অভিনয় করা শুরু করলো। পদ্মবতীর থেকে সহানুভূতি
আর বিশ্বাস অর্জন করতে গল্প বানালো। তার পাপের মহলে নিরাপত্তা বাড়িয়ে দিল। প্রয়োজনে সে পৃথিবীর প্রতিটি মানব সন্তানকে খুন করতে প্রস্তুত, তাও তার পাপের জন্য পদ্মবতীকে হারাতে চায় না। যথাসম্ভব পদ্মবতীকে নিয়ে দুষ্টু রাজা অন্য রাজপ্রাসাদে চলে আসে। সেই প্রাসাদে রাজা আর তার পদ্মবতী ছাড়া কেউ নেই। ভালোবাসার সোহাগ ও খুনসুটিতে ভরে ওঠে তাদের ঘর। রাজার দৃষ্টি ডুবে যায় একজনেতে। কোনো নারী আর তাকে টানতে পারল না। প্রতিটি প্রহর পদ্মবতীকেই নতুন করে অনুভব করে। নারী আসক্তি চিরতরে থেকে তাকে ছেড়ে চলে গেল, কিন্তু নারী ব্যবসা রয়েই গেল। সৎ পেশার অজুহাতে অসৎ পেশা জল করে কখনো জ্বলছিল। মাঝে মধ্যে রাজার ভয় হতো, পদ্মবতী সব জেনে যাবে না তো। রাজা সব রকম পট্টি বেঁধে দিল পদ্মবতীর চোখে। পদ্মবতী সেই পট্টিসমূহ ভেদ করে পৌঁছাতে পারল না গভীরে। ভালোবাসার বেড়াজালেই আটকে রইল। বছর দেড়েক পর তাদের ঘর আলো করে এলো এক রাজকন্যা। রাজকন্যা ছিল মায়ের মতোই সুন্দর। আকাশে একটা চাঁদ ওঠে, কিন্তু রাজার আকাশে উঠেছিল দুটো চাঁদ। ছোট্ট রাজকন্যাকে দেখে রাজার বুক কেঁপে ওঠে। তৃতীয়বারের মতো কোনো মেয়ের প্রতি সে ভালোবাসা অনুভব করে। প্রথমত ভালোবাসা প্রথম তার মা, দ্বিতীয় ভালোবাসা তার স্ত্রী, আর তৃতীয় ভালোবাসা তার কন্যা। রাজা যতবার রাজকন্যাকে কোলে নিত, বুকে একটা ব্যথা অনুভব করত। বারবার মনে হতো, আমার জগৎ সংসার একটু সাধারণ হতে পারতো না। এই চিন্তায় তার অসৎ কাজে বিঘ্ন সৃষ্টি করে। সে অন্যমনস্ক হয়ে পড়ে। তার দলবল চিন্তিত হয়ে যায়। কাজের প্রতি রাজার উদাসীনতা তাদের ক্ষিপ্ত করে। পূর্ব ক্ষোভের জের ধরে তারা রাজার দুর্বলতা লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে। সেই তীরে ছোট্ট রাজকন্যার প্রাণের আলো নিভে যায়। রাজার বুক থেকে একটা চাঁদ খসে পড়ে। পদ্মবতী ভেঙে গুড়িয়ে যায়। পদ্মবতীর ব্যথা সহ্য করার ক্ষমতা রাজার নেই। শক্ত দুই হাতে আঁকড়ে ধরে পদ্মবতীকে। তার কন্যার খুনিকে সে নিজ হাতে কোপাতে পারলেও খুনের আদেশদাতাদের হত্যা করতে পারল না। জানতে পারল তার পিতা, চাচা ও চাচাতো ভাইয়ের আদেশে তার রাজকন্যার চোখ দুটো চিরতরে বন্ধ হয়ে গেছে। ততদিনে রাজা এটাও বুঝে গেল, যে জগতে সে প্রবেশ করেছে সেই জগতের শেষ পরিণতি মৃত্যু। সে যদি খুনির আদেশদাতাদের ক্ষতি করে তার ব্যবসা ডুবে যাবে। ব্যবসায় খুঁটি হলেও আদেশদাতারা সেই খুঁটি ধরে রেখেছে। আর ব্যবসায় পতন মানে পদ্মবতীর সব জেনে যাওয়া, সেই সাথে অন্যের রাজাদের ক্ষোভের শিকার হওয়া। যে রাজাদের সাথে মিলে দুষ্টু রাজা পাপ জমায় তারা হিংস্র হয়ে উঠবে, আর তারা দুষ্টু রাজার উপর ক্ষিপ্ত হলে ক্ষতি হবে পদ্মবতীরও। এতজনকে রুখতে যাওয়ার ক্ষমতা দুষ্টু রাজার নেই। আবার মাথার উপর আছে শাসকের আদালত। একমাত্র রাজার মৃত্যু পারে তার কন্যার খুনিদের ধ্বংস করতে, কিন্তু রাজা নিজেকে উৎসর্গ করতে চায় না। পদ্মবতীর সাথে সারা জীবন বাঁচতে চায়। তাই রাজা থামাচাপা দিল রাজকন্যার ব্যথা। বাবা হিসেবে হেরে গেল, চুপসে গেল। অভিশাপ সেই রাজাকে, অভিশাপ। পদ্মদা চিঠির উপর হাত বুলিয়ে দিল। যখন সে এই প্রথম এই বাস্তব রূপকথা পড়েছিল, সাদা অংশে শুকনো রক্ত লেগেছিল, তার প্রিয় স্বামীর রক্ত। আমিরের শরীরে পাওয়া গেছে অগণিত কামড়ের দাগ, চাবুক মারার দাগ, ছুরির আঘাতের দাগ। সে নিজেকে শেষ দিনগুলোতে অনেক আঘাত করেছে, নিজেকে রক্তাক্ত করে পাতাল ঘরে আর্তনাদ করেছে। পদ্মজা হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে দ্বিতীয় চিঠিটি হাতে নিল, ভাঁজ খুলল। প্রিয়র চেয়ে প্রিয় পদ্মবতী, আমার পাপের রাজত্বে তোমার আগমন ভূমিকম্পের মতো ছিল। যখনই দেখি তুমি দাঁড়িয়ে আছো, আমার হৃৎপিণ্ডে থমকে যায়। চোখের সামনে 6 বছরের গড়ে তোলা ভারী দেওয়াল ভেঙে চুরমার হয়ে যায়। আমার চোখের মণি পদ্মজা, তোমার ওই দু চোখের অবিশ্বাস্য চাহনি আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলে। আমার কথা হারিয়ে যায়, আমি স্তব্ধ হয়ে যাই। খারাপের মাঝেও ভালো থাকার মন্ত্র ছিল তোমার দৃষ্টি। সেই দৃষ্টিতে যখন ঘৃণা দেখতে পাই, আমার বুক পুড়ে যায়, আমার মস্তিষ্ক ফেটে যায়। তোমার আহত মুখশ্রী দেখে আমার শরীরের চামড়া ঝলসে যায়। তোমার চোখের জল দেখে সমুদ্র আশ্রে পড়ে মাথার উপর। আমার মিথ্যাচার, আমার প্রতারণা
তোমাকে কষ্টের ভুবনে ছুঁড়ে ফেলে। বিষাদের ছায়া ঢেকে যায় তোমার চোখ। সেই বিষাদটুকু মুছে দেওয়ার অধিকার আমি হারিয়ে ফেলি। যদি পারতাম আকাশের মেঘ হয়ে তোমার কাজল কালো আঁখি ছুঁয়ে সবটুকু বিষাদ ধুয়ে মুছে সাফ করে দিতাম। আমার প্রথম ও শেষ ভালোবাসা। তুমি একটু দূরে সরলেই যে আমি মনে মনে পুরো পৃথিবী ভস্ম করে দেওয়ার ইচ্ছে পুষি, সেই আমি পরিষ্কার দেখতে পেলাম তোমার আমার পথ চলা এখানেই শেষ। আমি শান্ত পাথরের মতো স্থির হয়ে যাই, গন্তব্য হারিয়ে ফেলি। এই ভুবনে তুমি আমার শেষ আশ্রয়স্থল ছিলে। আমার সাথে তখন যোজন যোজন দূরত্ব। তোমার ঘৃণাভরা চাহনি আমাকে চোখের পলকে পুড়িয়ে দেয়। তোমার আমার বিচ্ছেদ আমাকে আঙুল তুলে দেখিয়ে দেয় প্রেমনলে জ্বলতে জ্বলতে আমি অনেক আগেই নিঃশেষ হয়ে গেছি। সোনালি রোদ্দুরের মতো সুন্দর পদ্মবতী, আমি তোমাকে আঘাত করে নিজে মরে গিয়েছি। যে হাতে আঘাত করেছি সেই হাত পুড়ে যাক, পোকামাকড় খাক। তোমাকে ব্যথা দিয়ে আমি ভালো নেই। ছুরির আঘাতও আমার মনের ব্যথার চেয়ে বেশি হতে পারছে না। যদি পারতাম হয় তোমাকে ভালোবাসতাম, নয় শুধু হাওলাদার বংশে জন্ম নিতাম। দুটো একসাথে গ্রহণ করতাম না। দুই সত্তা মস্তিষ্কের দ্বন্দ্বে আমাকে পুড়িয়ে দিচ্ছে। আমি নিষ্ঠুর, তুমি মায়াবতী। আমি ধ্বংস, তুমি সৃষ্টি। আমি পাপ, তুমি পবিত্র। এত আমেলে কেন হলো মিলন? কেন কালো অন্তরে ছড়িয়েছিলে ফুলের সুবাস? আমাকে ধ্বংস করার জন্য কি অন্য কোনো অস্ত্র ছিল না? এমন কঠিন কষ্ট কেন দেওয়া হচ্ছে আমাকে? তোমার ব্যথায় আমি দগ্ধ হচ্ছি। তোমার কান্না, তোমার আর্তনাদ আমার মস্তিষ্কের প্রতিটি নিউরনকে কাঁপিয়ে তোলে। মনে হয় মাথার ভেতর পোকারা কিলবিল করছে। বিচ্ছেদের বিষাক্ত ছোবলে নীল হয়ে যাচ্ছে আমি। আমাকে বাঁচাও। শূন্য আকাশে গাংচিল যেমন একা, আমিও তেমন একা। প্রতিটি মুহূর্তে আমাকে অনুশোচনায় দগ্ধ করে। একাকী নীরবে সহ্য করি, সেটাই তো আমার প্রাপ্য। মেয়েগুলোকে বাঁচাতে চেয়েও বাঁচাতে পারিনি। বুকের উপর পাথর চেপে পাঠিয়ে দিয়েছি বহু দূরে। যখন তাদের জাহাজে তুলে দিয়েছি, আমার দিকে করুণ চোখে তাকিয়েছিল। ব্যথিত হৃদয়ে প্রথমবারের মতো অনুভব করে তারাও তো আমার মতো কষ্ট পাচ্ছে। কিন্তু তখন আমার আর সামর্থ্য ছিল না। আমার জীবনের বসন্তকাল তুমি। তোমার অসহ্য আলিঙ্গন আমার সহ্যের বাইরে ছিল। তোমার আর্তনাদ করে পালিয়ে যাওয়ার অনুরোধ করা আমার নিঃশ্বাস বন্ধ করে দেয়। সত্যি যদি পারতাম পালিয়ে যেতে, কিন্তু তা আর সম্ভব নয়। আমার আকাশ সমান পাপ আমার পিছু ছাড়বে না। আজীবন দৌড়াতে হবে, একদণ্ডও শান্তি মিলবে না। মেঘলা বরণ অঙ্গের সম্রাজ্ঞী, তোমার ভালোবাসার সাম্রাজ্যে কাটিয়ে দিতে চেয়েছিলাম শত জনম। হলো না। তোমার চোখের খাদে পড়ে থাকতে চেয়েছিলাম আজীবন, তাও হলো না। সময় এসেছে আমার বিদায়ের। আমাদের পথ চলা এইটুকুই। আমি ছিলাম দুর্গের মতো কঠিন। সেই দুর্গ তুমি ভেঙে গুঁড়িয়ে দিয়েছ। ভালোবাসা আমার হাঁটু গেড়ে ভেঙে দিয়েছে। আমার আর উঠে দাঁড়ানোর সুযোগ নেই। শেষবারের মতো তোমাকে ছুঁয়ে যেতে চাই। আমার প্রেম তুমি, আমার ভালোবাসা তুমি। সত্যি বলছি, আমার জীবনে আসা প্রতিটি নারী আমাকে নয় আমার হারাম টাকার প্রতি আকৃষ্ট হয়েছে। তাদের আমি কিনে নিয়েছি। শারমিন আর মেহুল দুজনকে বাড়ি উপহার দিয়ে তারপর আমাকে বিয়ে করতে হয়েছে। তাও আমি অপরাধী। আমি তাদের ঠকিয়েছি, প্রতারণা করেছি, খুন করেছি। আমি অনুতপ্ত। বড্ড আফসোস হচ্ছে, বড্ড আক্ষেপ থেকে গেল। ওপারেও আমি তোমাকে পাবো না। আমার মতো ঘৃণিত ব্যক্তি তোমার পাশে দাঁড়াতে পারবে না। আমার জায়গা হবে জাহান্নামের কোনো এক দুর্গন্ধময় জগতে। তোমাকে দেখার তৃষ্ণা, তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষা আমার মিটল না। হয়তো সহস্র বছরেও মিটবে না। আমার হৃদয়ের রঙহীন বাগানের রঙিন প্রজাপতি, সাদা শাড়িকে তোমার সঙ্গী করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য দুঃখিত। তুমি মুক্ত হবে,
পাখির মতো উড়বে, শুধু আমি থাকবো না পাশে। আফসোস। চিঠি শেষ প্রহরে এসে হাত কাঁপছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। এই পৃথিবীতে আমি আরেকটু থাকতে চাই। এই পৃথিবীর সবুজ বুকে তোমাকে নিয়ে প্রতিটি ভোরে হাঁটতে চাই। আমাদের ভালোবাসার জ্যোৎস্না রাতগুলো আর একটু দীর্ঘ হলে কি এমন ক্ষতি হতো? আমাদের প্রেমের পরিণতি এত নিষ্ঠুর কেন হলো? তোমার এই ঘোলা চোখের মায়াজাল ছেড়ে যেতে যেন ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু যেতে হবেই, আর থাকা যাবে না। সময় পেরিয়ে যাচ্ছে। তোমার কোনো ক্ষতি হওয়ার আগে আমাকে সব কীর্তে নিয়ে এই পৃথিবী ছাড়তে হবে। আমার আধার জীবনের জোনাকি, সৃষ্টিকর্তাকে বলো আমাকে যেন আরেকটু সুযোগ দেওয়া হয়, এই পৃথিবীতে আবার যেন পাঠানো হয়। পৃথিবীর বুকে তো জায়গা সম্পদের অভাব নেই, আর একটা জীবন কি পেতে পারি না? আমি কঠিন পরীক্ষা দেব, তোমাকে পেতে আগুনের উপর দিয়ে হাঁটব। ভাঙা কাচের ধারে পা ছিন্ন ভিন্ন হয়ে গেলেও তোমাকে জিতে নিব। থাকবে না কোনো অন্ধকার জগতের হাতছানি, তৈরি হবে আমাদের প্রেমের উপখ্যান। আমাদের ভালোবাসা দেখে জ্যোৎস্না ও তারকারাজি ঝলমলে উঠবে। আমাদের দেখা হবে, কোনো না কোনোভাবে আবার দেখা হবে। দেখা হতেই হবে। নিজের খেয়াল রেখো, ঠিক মতো খাওয়া দাওয়া করো। পূর্ণা মা হেমলতার কাছে নিশ্চয়ই ভালো আছে, চিন্তা করো না। পারলাম না আরও কয়টা দিন তোমাকে আগলে রাখতে, ক্ষমা করো আমায়। অতৃপ্ত আমি মৃত্যুকে তৃপ্ত হিসেবে গ্রহণ করছি। ইতি, আমির হাওলাদার। চোখের সামনে ছবির মতো ভেসে ওঠে আমিরের শেষ চাহনি। রক্তবমি করে মাটিতে লুটিয়ে পড়া, ভেসে ওঠে সেই শিশি, যে শিশির ওপরে বড় বড় করে লেখা ছিল প্রয়োজন। পদ্মজা দুটো চিঠি বুকের সাথে জড়িয়ে ধরল, তারপর শূন্য আকাশে তাকে দীর্ঘশ্বাস ছাড়ল। এই চিঠি যেদিন প্রথম পড়ল, সে চিৎকার করে কেঁদেছে। সে আমিরকে খুন করে অনুতপ্ত নয়, সে কাঁদে ভাগ্যের নির্মম পরিহাসে। দরজায় ঠকঠক শব্দ হচ্ছে। পদ্মজা দ্রুত চিঠি দুটো ভাঁজ করে খামের ভেতর রেখে দিল। গলাস্বর উঁচু করে বলল, বলো বুবু। দরজার ওপাশ থেকে লতিফার কণ্ঠস্বর ভেসে আসে। মাহবুব মাস্টার আইছে? পদ্মজা বলল, নাস্তা তৈরি করো, আমি আসছি। পদ্মজা চোখের পানি মুছে ঘরে আসলো। আয়নায় দেখলো সে যে কাঁদছে, বোঝা যাচ্ছে নাকি? না, বোঝা যাচ্ছে না। গায়ের শালটি রেখে আলনা থেকে আরেকটি কালো শাল নিয়ে ভালো করে মাথা ঢেকে নিল। তারপর দরজা খুলে বেরিয়ে আসে। বৈঠকখানার সামনে গিয়ে স্থির হয়ে দাঁড়ালো। মাহবুব মাস্টার বসে আছেন। তার বয়স 50-এর কাছাকাছি। তিনি অঙ্কের মাস্টার। পদ্মজা আর তিনি একই স্কুলের শিক্ষক, ভালো পড়ান। তার সামনে বসে আছে 3টি ছেলে মেয়ে। এই 3জনকে পড়ানোর জন্যই পদ্মজা মাহবুব মাস্টারকে ডেকেছে। মাহবুব মাস্টার 12 বছরের ছেলেটিকে আগে প্রশ্ন করলো, তোমার নাম কি? ছেলেটি প্রবল উৎসাহ নিয়ে বলল, আমার নাম নুহাস হাওলাদার। আর ওর নাম? মাহবুব নুহাসকে থামিয়ে দিলেন, বললেন, তুমি শুধু তোমার নাম বলো, অন্যজনেরটা বলতে বলিনি। কাটা থুতনি, তোমার নাম কি? আমিরাতুল নিসা নুরি। নুরি অবাক হওয়ার ভান করে নিজের নাম বলল। তার থুতনিতে গর্ত আছে বলে কি তাকে কাটা থুতনি ডাকতে হবে? সে মনে মনে ব্যথা পেয়েছে। নুরির পাশে বসে থাকা 10 বছরের মেয়েটি বলল, আমার নাম জিজ্ঞাসা করছেন না কেন? আমি সবার ছোট, আমার নাম খাদিজাতুল আলিয়া। মাহবুব মাস্টার চোখের চশমা ঠিক করে বললেন, ভীষণ বেয়াদব তো, এত অধৈর্য কেন তুমি? নুহাস আলিয়ার মাথায় থাপড় দিয়ে বলল, মা কি বলেছে মনে নেই? বেশি কথা বলতে নিষেধ করেনি? আলিয়া কটমট করে নুহাসের দিকে তাকালো। নুহাস বলল, খেয়ে ফেলবি আমাকে? আলিয়া খামচে ধরে নুহাসের মাথার চুল। নুহাসও আলিয়ার চুল খামচে ধরে। দুজন ধস্তাধস্তি করে মেঝেতে শুয়ে পড়ে। তারা দুজন কথায় কথায় ঝগড়া বাঁধিয়ে ফেলে। মাহবুব মাস্টার আতকে উঠলেন, হই করে চিৎকার করে উঠলেন। পদ্মজা পর্দা ছেড়ে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে নুহাস ও আলিয়া থেমে গেল, সোজা হয়ে দাঁড়ালো। নুরি 2 চোখ খিচে চাপাসরে নুহাসকে বলল, দিলি তো মাকে রাগিয়ে? মাহবুব মাস্টার হতবাক।
পদ্মজার মতো নম্রভদ্র শিক্ষিকার এমন উচ্ছৃঙ্খল ছেলে মেয়ে। তিনি চশমা ঠিক করতে করতে বললেন, এত অসভ্য এরা। পদ্মজা শীতল চোখে নুহাস ও আলিয়ার দিকে তাকালো। তারা নতজানু হয়ে আছে। পদ্মজা বলল, সবাই ভেতরে যাও। পদ্মজার কণ্ঠে রাগের আঁচ। তা টের পেয়ে আলিয়ার চোখে জল জমে। প্রায় প্রতিদিন নুহাস আর তার ঝগড়া হয়। ঝগড়ার জন্য শান্তি পায়, তবুও ভুলে ভুলে আবার ঝগড়া করে ফেলে। ঝগড়ার জন্য শাস্তি পায়, তবুও ভুলে ভুলে আবার ঝগড়া করে ফেলে। তারা চুপচাপ ঘরের ভিতর চলে গেল। পদ্মজা মৃদু হেসে মাহবুব মাস্টারকে বলল, ওরা একটু খেপা ধরনের, ভাই বোন একসাথে থাকলে যা হয়। শয়তানদের মেরুদণ্ড সোজা করতে করতে চুল পেকেছে আমার। এদেরও কয়দিন সোজা করে ফেলবো। আগামীকাল থেকে আর দুষ্টুমি করবে না। আপনি একটু ভালো করে পড়াবেন। আমার 3টা ছেলে মেয়েই অঙ্কে কাঁচা। আপনি আমাকে বলেছেন, এতেই যথেষ্ট। অঙ্ক ওদের প্রিয় সাবজেক্ট না বানাতে পারলে আমি মাহবুব মাস্টার না। পদ্মজা জোরপূর্বক হাসল। মাহবুব মাস্টার একটু বেশি কথা বলেন। যাওয়ার পূর্বে মাহবুব মাস্টার বলে গেলেন, আগামীকাল থেকে প্রতিদিন সকাল 7টায় অঙ্ক পড়াতে আসবেন। পরন্ত বিকেল। আলিয়া ছবি আঁকছে। সে খুব ভালো ছবি আঁকে। বর্ণনা শুনে হুবহু ছবি আঁকতে পারে। গায়ের রং শ্যামলা। তার নাম আমিরের নামের সাথে মিল রেখে আলিয়া রাখা হয়েছে। পদ্মজা 5 বছর জেলে ছিল। জেল থেকে মুক্তি পাওয়ার পর তার নিঃস্ব জীবনে রুম্পার ছেলে নুহাসের আগমন হয়। রুম্পা নুহাসকে জন্ম দিতে গিয়েই মারা যায়। 4-5 বছর লতিফা আর বাসন্তী নুহাসকে দেখেছে। তারপর পদ্মজা দায়িত্ব নিল। নুহাস আর লতিফাকে নিয়ে চলে আসে চা বাগানের দেশ সিলেটে। তার নামে যত সম্পত্তি আমির লিখে দিয়েছিল সেসব পদ্মজা সরকারের দায়িত্বে দিয়েছে এবং অন্তর্মহল ও অলন্দপুরে জমিজমা বিক্রি করে সেই অর্থ দিয়ে এতিমখানা, মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেছে। গরিবদের খাবার, জামা কাপড় দান করেছে। একটি পয়সাও নিজের জন্য রাখেনি। খালি হাতে সিলেট এসেছে। সিলেটে পদ্মজার রেনু নামে একটা বান্ধবী ছিল। তারা একসাথে ঢাকা পড়েছে। রেনুর সহযোগিতায় পদ্মজা একটা বেসরকারি স্কুলে শিক্ষক হয়। মাস 3 পার হতেই পদ্মজা অনুভব করে তার বেঁচে থাকা কষ্ট হয়ে যাচ্ছে। মানসিকভাবে ভেঙে পড়েছে। তাই নুহাসকে নিয়ে ঢাকা ঘুরতে যায়। কথায় কথায় পদ্মজা তুষারকে জানালো সে একটা মেয়ের বাচ্চাকে দত্তক নিতে চায়। তুষার কথা শুনে বলল, পদ্মজা চাইলে তাদের এলাকার এতিমখানা থেকে বাচ্চা নিতে পারে। তুষারের ভালো পরিচিত আছে। প্রতি মাসে সে তার বেতনের একাংশ এতিমখানায় দেয়। পদ্মজা কথাটি শুনে খুব খুশি হলো। তুষারের সাহায্যে এতিমখানা থেকে 2.5 বছরের এক শ্যামবর্ণের মেয়েকে দত্তক নিয়ে নিজের মেয়ে মনে করে বুকে জড়িয়ে নেয়। নাম দেয় খাদিজাতুল আলিয়া। যেদিন আলিয়াকে নিয়ে বাসায় আসে সেদিন রাতে টের পেল আলিয়ার শ্বাসকষ্টের সমস্যা আছে। পদ্মজা এরপর দিন সকালে আবার এতিমখানায় গেল আলিয়ার শ্বাসকষ্ট নিয়ে কথা বলতে। তারা চিকিৎসা করেছে নাকি, ওষুধের নামগুলো কি, সব জেনে যখন সে এতিমখানা থেকে বের হওয়ার জন্য উদ্যত হলো তখন তার পিঠের উপরে একটা নুড়ি পাথর এসে পড়ে। পদ্মজা পিছনের দিকে ফিরে নুহাসের বয়সী একটা মেয়েকে দেখতে পেল। মেয়েটির থুতনির গর্তটি তার পায়ের তলায় মাটি কাঁপিয়ে দিল। হুবহু আমিরের কাটা দাগটির মতো। এক মুহূর্তের জন্য মনে হয় তার আর আমিরের সন্তান দাঁড়িয়ে আছে। পদ্মজার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। মেয়েটি দৌড়ে পালায়। পদ্মজা মেয়েটির খোঁজে পিছন থেকে হাঁটতে থাকে। তারপর এতিমখানার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের অনুরোধ করলো এই মেয়েটিকেও সে দত্তক নিতে চায়। পদ্মজার দুর্বলতা টের পেয়ে লোকটি বিরাট অঙ্কের টাকা চেয়ে বসে। পদ্মজা বাধ্য হয়ে আশা ছেড়ে দেয়। তবে যে কয়েকটা দিন ঢাকা ছিল নিজের অজান্তে বোরখা পরে বারবার এতিমখানার সামনে গিয়ে ঘুরঘুর করেছে। তারপর ফিরে আসে সিলেট। মাস 3 অনেক চেষ্টা করেও মেয়েটির মুখ ভুলতে পারল না। তার বুকের ভেতর ছোট মেয়েটির জন্য যেন আলোড়ন সৃষ্টি তৈরি হয়েছে। পদ্মজা আবার ঢাকা গেল। নিজে থেকে তুষারকে বলল মেয়েটিকে আনার ব্যবস্থা করে দিতে। তুষার ও প্রেমা দুজনেই পদ্মজার অস্থিরতা গভীরভাবে টের পেল। তুষার দ্রুত সম্ভব মেয়েটিকে নিয়ে আসে। মেয়েটিকে হাতের কাছে পেয়ে পদ্মজা কেঁদে দেয়। খুশিতে শক্ত করে জড়িয়ে ধরে। নুড়ি পাথরের জন্য মেয়েটিকে পাওয়া বলে। তার নাম ছিল আমিরাতুল নিসা নুরি।
এই হলো পদ্মজার ৩ সন্তানের মা হওয়ার গল্প। সিলেটে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সব সমস্যায় পেরিয়ে সে আজ এক বেসরকারি স্কুলের সহকারী শিক্ষক। বিশাল চা বাগানের মধ্যস্থলে এক কোয়ার্টারে তারা থাকে। তাদের বাড়িটি একতলা। পদ্মজা রাতে রান্না করছে। আলিয়া ছবি আঁকার ফাঁকে ফাঁকে পদ্মজাকে দেখছে। নুহাস ভয়ে তাকাচ্ছেই না। পদ্মজা যখন রেগে যায় কথা বলা বন্ধ করে দেয়। আর দিলে পদ্মজা দূরত্ব রেখা টেনে দিলে তার ৩ ছেলে মেয়ের মুখের হাসি মিলিয়ে যায়। নুরি আর চোখে পদ্মজাকে দেখে আলিয়াকে ফিসফিস করে বলল, মা কষ্ট পেয়েছে। আলিয়ার চোখ থেকে জল বেরিয়ে আসে। সে কাঁদো কাঁদো স্বরে বলল, আমি মাকে কষ্ট দিতে চাইনি। নুহাস ব্যথিত স্বরে তাল মেলালো, আমিও চাইনি। আলিয়া চিৎকার করে উঠল, তোমার জন্যই হয়েছে ভাইয়া, তুমি আমাকে রাগিয়েছ। নুরি ঠোঁটে এক আঙুল রেখে ইশারা করে চুপ হতে বলল। আলিয়া দ্রুত এক হাতে নিজের মুখ চেপে ধরে। সে ভুলে ভুলে আবার চিৎকার করে উঠেছে। নুহাস ঠোঁট টিপে হাসল। আলিয়া ভুল করলে তার ভালো লাগে। নুরি রান্নাঘরে গিয়ে পদ্মজাকে বলল, মা আমি সাহায্য করব। পদ্মজা বলল, না মা, আমি তো আর তোমার লুতু খালামণি আছি। বই পড়তে বলেছিলাম, পড়া হয়েছে? নুরি জিহ্বা কামড়ে বলল, আল্লাহ ভুলে গেছি মা। কতদিন বলেছি ছুটির দিন পাঠ্য বইয়ের বাহিরে অন্য বই পড়তে? ভুলে গেলে চলবে? আমাদের ভালো অভ্যাস গড়ে তোলা উচিত। নুরি মিয়ে যাওয়া গলায় বলল, আর ভুল হবে না। পদ্মজা নুরির দিকে তাকালো। সবেমাত্র বয়সন্ধিকালে পার দিয়েছে মেয়েটা। তার ফর্সা সাধারণ মুখশ্রী থুতনিতে থাকা খাঁজ কাটা দাগটির জন্য অসাধারণ হয়ে উঠেছে। মাথায় চুল কোকড়া, হাত পা চিকন চিকন। নুরি পদ্মজাকে এভাবে তাকাতে দেখে বিব্রত বোধ করল। পদ্মজা চোখের দৃষ্টি সরিয়ে বলল, বাদর দুটোকে গিয়ে বলো আমি যদি যদি আমার হাতে মার খেতে না চায় অজু করে জায়নামাজে যেন বসে। এখনই মাগরিবের আজান পড়বে। নুরি মাথা নাড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। পদ্মজার চোখ ছোট করে বলল, কি হলো? মা আমি নামাজ আদায় করতে পারবো না। পদ্মজা রেগে কিছু বলতে যাচ্ছিল, তখনই বুঝতে পারল নুরি কেন নামাজ আদায় করতে পারবে না। সে আমোদে স্বরে বলল, ও তাহলে আপনি এজন্য আজ এত চুপচাপ? নুরি দাঁত বের করে হাসল। নুহাস আলিয়ার চেয়েও নুরি বেশি দুষ্ট। রাগ জেদ খুব বেশি, তবে পদ্মজার সামনে ভেজা বিড়াল। সে আর যাই করুক পদ্মজাকে কখনো কষ্ট দিতে চায় না, নিজেদের অজান্তেও না। রাতের খাবার পরিবেশন করার সময় লতিফা বলল, প্রান্ত কোন দিন আইব কইছে? আগামী মাসে আসবে। ভাবছি এইবার গ্রামে গিয়ে প্রান্তর বিয়ে দেব। জমি জমা নিয়েই সারাক্ষণ পড়ে থাকে, ধরে বেঁধে বিয়ে দিতে হবে। বউ কোন এলাকার আনবা? পদ্মজা হাসল, বলল, প্রান্ত যা চায়। ধপাস করে কিছু একটা পড়ে। নুহাস আর আলিয়া আবার দুষ্টুমি শুরু করেছে। লতিফা বিরক্ত নিয়ে বলল, ওরা দিন দিন খালি শয়তান হইতাছে। শয়তান বলতে মানা করেছি। আল্লাহর রহমতে আমার ছেলে মেয়েরা আমার গর্ব হবে, আমি টের পাই। পদ্মজা এই ৩ বাদর ছেলে মেয়ের মুখে অলৌকিক কি দেখেছে লতিফার জানা নেই। শুধু এইটুকু জানে এরা ৩ জন যেখানে যায় সেখানেই তাণ্ডব শুরু হয়ে যায়। লতিফা জোর গলায় বলল, দাহ পদ্মজা, আমি কিন্তু হুদাই কইতাছি না, দিন দিন আরো বিগড়া যাইব। পদ্মজা লতিফার কথা পাত্তা দিল না। সে খাবার পরিবেশন শেষে ঘরে চলে যায়। একদিন নুহাস ও আলিয়াকে রাগ দেখিয়ে চলতে হবে। নুহাস খাবার খেতে এসে বলল, লুতু খালামুনি মা খাবে না? লতিফা বলল, না খাইব না। তোমরা দুইটাই যেমনে মাস্টারের সামনে পদ্মর মুখ কালা করছো, পদ্ম খাইব কেন? হে গুসা করছে। আলিয়া পদ্মজার ঘরের দরজার দিকে তাকিয়ে বলল, তাহলে আমরাও খাবো না। নুরি বলল, তাহলে আরো বেশি রাগ করবে, আরো বেশি কষ্ট পাবে। মনে ব্যথা নিয়ে মুখ গুমুট করে তারা দুজন খেলো। খাওয়া দাওয়া শেষ করে ৩ জন ঘরে গিয়ে শুয়ে পড়ে। পদ্মজা প্রতিদিন ঘুমাবার পূর্বে তাদের গল্প বলে। গত ১ মাস ধরে পদ্মজা একটা গল্প বলছে। গল্পটা এক দুষ্ট রাজা ও এক মিষ্টি রানীর। ভালোবাসা সত্ত্বেও রানী রাজাকে খুন করে। তারপর রানীর কারাদণ্ড হয়। কারাদণ্ড হওয়ার পর কখন মুক্তি পেল, পরের জীবনটা কিভাবে কাটলো বলল না পদ্মজা। সেটা জানার জন্য ৩টে ছেলে মেয়ে উদ্গ্রীব হয়ে আছে। পদ্মজা বলেছিল আজ বলবে, কিন্তু বলার সুযোগই পেল না। নুহাস ও আলিয়া রাগিয়ে দিল। নুরি দরজা লাগিয়ে নুহাস ও আলিয়াকে ডাকলো। একত্রে বসার পর নুরি বলল,
আজ বাবার মৃত্যুবার্ষিকী, তাই কিছু বলার দরকার নেই। কাল সকালে তোরা দুজন মায়ের পা ধরে ফেলবি। নুরি কথা শেষ করে হাততালি দিল, যেন সব সমস্যা শেষ। নুহাস ভ্রু কুচকে বলল, মা পা ধরে ক্ষমা চাওয়া পছন্দ করে না। নুরির হাসি মিলিয়ে গেল। আলিয়া বলল, পেয়েছি, আমরা সব বই পড়ে শেষ করে ফেলবো, মা খুশি হবে। বছর পার হয়ে যাবে, মা 1 বছর রেগে থাকবে, বলল নুরি। তারা ঘন্টাখানেক আলোচনা করলো। কোনো পরিকল্পনায় চূড়ান্ত হলো না। একজনের পছন্দ হয় তো অন্যজনের হয় না। হুট করে তারা পদ্মজার গলার স্বর শুনতে পেল। পদ্মজা লতিফাকে বলছে, ঋতুবাবু, বাড়ির বড় বিড়ালদের বলে দাও তাদের ফিসফিসানি শোনা যাচ্ছে। নুহাস, নুরি ও আলিয়া দ্রুত লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ে। পদ্মজা মাঝরাতে নিজ ঘর থেকে বের হয়। লতিফা জেগেছিল, তাহাজ্জুদ নামাজ আদায় করছে। পদ্মজার সংস্পর্শে এসে তার মুখে আঞ্চলিক ভাষা ছাড়া সব পাল্টে গেছে। রেনুকে বিয়ে দিয়েই সে পদ্মজার সঙ্গী হয়েছে। লতিফা জায়নামাজ ছেড়ে উঠতেই পদ্মজা বলল, আমি বের হচ্ছি। আমাকে না পেয়ে ওরা যেন বের না হয়। আশেপাশের অবস্থা ভালো না। পাশের এলাকায় পরপর 2টো লাশ পাওয়া গেছে। এখানে আবার কোনো চক্রান্ত চলছে কে জানে। দরজা বন্ধ করে রেখো। তুমিও যাইও না পদ্ম। পদ্মজা শুনল না। প্রথমে ছেলে মেয়েদের ঘরে গেল। নুরি ও আলিয়া এক বিছানায় ঘুমাচ্ছে, আর নুহাস পাশের বিছানায়। পদ্মজা ঘুমন্ত 3 ছেলে মেয়ের কপালে চুমু দিয়ে আলতো করে মুখ ছুঁয়ে দিল। এই 3টে ফুটপড়ে ছেলে মেয়েকে সে ভীষণ ভালোবাসে। তাদের জন্য পদ্মজা নিজের জীবন কোরবান করে দিতে প্রস্তুত। জীবনে যতটুকু আনন্দ আছে তার পুরোটার অবদান নুরি, নুহাস আর আলিয়ার। পদ্মজা অনেকক্ষণ বসে রইল, তারপর ঘর ছেড়ে বেরিয়ে পড়ে বাইরে। কোয়ার্টার ছেড়ে বের হতেই নিঃসঙ্গতা কামড়ে ধরে তাকে। আমিরের প্রতিটি মৃত্যুবার্ষিকীর রাত সে খোলা আকাশের নিচে কাটায়, চোখ বন্ধ করে অনুভব করে ফেলে আসা স্মৃতিগুলো। এই সময়টুকু একান্ত তার আর আমিরের। ঘণ্টাখানেক খেটে এসে এক পাহাড়ের চূড়ায় দাঁড়ায় পদ্মজা। এই পাহাড়টির এখানকার সবচেয়ে উঁচু পাহাড়। একটা মই হলেই যেন আকাশ ছোঁয়া যাবে। আকাশের গায়ে লক্ষ লক্ষ তারা জ্বলজ্বল করছে। এর মাঝে কোন তারাগুলো পদ্মজার প্রিয়জন? পদ্মজার এক হাত আকাশের দিকে বাড়িয়ে ভেজা কণ্ঠে উচ্চারণ করল, আমার প্রিয়জনেরা। তার এই দুটি শব্দে প্রকাশ পায় ভেতরের সব দুঃখ, যন্ত্রণা, অভাববোধ। মা বাবা, বোন, স্বামী, শাশুড়ি সবাই আকাশটাতে থাকে, শুধু সে জমিনে রয়ে গেছে। পদ্মজা চোখ বুঝল। সাই সাই করে বাতাস বইছে। বাতাসের শব্দ শোনা যাচ্ছে। ঠান্ডায় শরীরের কাঁটা দিচ্ছে। চোখের পাতায় দৃশ্যমান হয় হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি, দুঃখ মূর্তি, পূর্ণার আহ্লাদ, হাসি, আমিরের ছোঁয়ার বাহানা, বুকে নিয়ে কান্না থামানো। কত সুন্দর অতীত, কতটা সুন্দর। পদ্মজা চোখ খুলল। তার ঘোলা দুটি চোখ জলে ভরে গেছে। সে শিশির ভেজা ঘাসের উপর বসল। দিনটা কেটে যায়, রাতটা আর কাটতে চায় না। আমির শয়নে স্বপনে রাজত্ব করে। পদ্মজা অসহায় চোখ দুটি মেলে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে যদি তার স্বামীর মুখটা ভেসে উঠত, কেমন আছে সে? পদ্মজার 2টো চোখ বেয়ে জলের ধারা নামে, নীরবে কাঁদতে থাকে। কি ভীষণ অসহায় দেখাচ্ছে তাকে। দিনের আলোয় দেখা কঠিন, ব্যক্তিত্ব সম্পূর্ণ রাগী পদ্মজা রাতের বেলায় এমন অসহায় হয়ে কাঁদে, কেউ বিশ্বাস করবে? করবে না। পদ্মজা হাঁটুতে মুখ গুজে স্মৃতি হাতড়ে বেড়াচ্ছে। হঠাৎ সে কারো উপস্থিতি টের পেল। তার দিকে কেউ হেঁটে আসছে। গত 2 সপ্তাহে 2টো খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে পাশের এলাকায়। এলাকাটি খুব কাছে। লাশের ছবি দেখে বোঝা যাচ্ছে কেউ বা কারা দেশে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। সেই সাথে লাশের শরীরের ক্ষতস্থান দেখে মনে হচ্ছে হত্যাকারী বা হত্যাকারীরা শয়তানের উপাসনা করে। পদ্মজার মস্তিষ্ক সক্রিয় হয়। সে তার কোমরের খাঁজ থেকে থাকা খাপ থেকে ছুরি বের করলো। তারপর দ্রুত ঘুরে দাঁড়ালো। দেখলো নুরি দাঁড়িয়ে আছে, তার পরনে কালো বোরখা। নুরিকে দেখে পদ্মজা অবাক হয়। সেকেন্ড কয়েকের মধ্যে অবাকের ছাপটা মুখ থেকে সরে গেল। নুরি প্রায় সময় তাকে অনুসরণ করে। সে পদ্মজাকে একা ছাড়তে নারাজ। পদ্মজা ঘাসের উপর বসতে বসতে বলল, পিছু নিতে না করেছিলাম। নুরি কিছু বলল না। পদ্মজা চুপ রইল। নুরি ঘাড় ঘুরে পিছনে তাকালো। নুহাস ও আলিয়া দূরে দাঁড়িয়ে আছে।
তাদের চেয়েও দূরে দাঁড়িয়ে আছে লতিফা। লতিফা নুরিদের আটকানোর চেষ্টা করেছে, কিন্তু বাদর দেশে আটকে রাখতে পারল না। পারে তো তারা লতিফার হাত পা বেঁধে ফেলে। নুরি সাবধানে ডাকলো, মা। পদ্মজা দূরে চোখ রেখে নির্বিকার কণ্ঠে বলল, বল। বাবার জন্য কাঁদছিলে? পদ্মজা নিরুত্তর। নুরি সময় নিয়ে দ্বিধা করে জিজ্ঞাসা করলো, দুষ্টু রাজাটা বাবা আর মিষ্টি রানীটা তুমি, তাই না আম্মা? পদ্মজা চমকে তাকালো, অপলকভাবে তাকিয়ে রইল। নুরি কি করে জানলো তাদের বলা গল্পটি তাদের মায়েরই গল্প? নুরিকে দেখলে মনে হয় না সে যে পদ্মজা ও আমির হাওলাদারের নিজের মেয়ে নয়। নুরির চোখের দৃষ্টি ঈগলের মতো, যেমন চঞ্চল তেমন সাহস। সে ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারে না। আশেপাশে যা কিছুই ঘটুক, সর্বপ্রথম তার চোখে ধরা পড়ে। পদ্মজা নুরির প্রশ্ন এড়িয়ে চুপচাপ বসে রইল। নুরি সংকোচ নিয়ে বলল, মা, তুমি সোয়েটার পরনি, ঠান্ডা লাগবে। পদ্মজা খাপে ছুরি রেখে বলল, নুহাস আর আলিয়াও এসেছে। নুরি মাথা ঝাঁকালো। পদ্মজা নুরিকে নিয়ে নিচে নেমে আসে। নুহাস আলিয়ার সামনে এসে তিনজনের উদ্দেশ্যে বলল, সাহসী সঠিক সময়ে হতে বলেছি, এত রাতের বেলা ঝুঁকি নিয়ে মায়ের পিছু নিতে নয়। লতিফা এগিয়ে এসে বলল, তোমারে লইয়া হেরাই চিন্তায় আসিল, খুনটুন যে হইল গত সপ্তাহে, এর লেগা। পদ্মজা ভ্রুচিয়ে বলল, তাহলে ওরা আমাকে বিপদের হাত থেকে বাঁচাতে এসেছে? নুহাস, আলিয়া ও নুরি ভয়ে একজন আরেকজনকে চাওয়াচি করল। পদ্মজা হেসে তিনজনকে দুই হাতে জড়িয়ে ধরে বলল, আমার সাহসী বাচ্চারা, কিন্তু এত রাতে আসা একদম ঠিক হয়নি। হ্যাঁ, আমারও ঠিক হয়নি। আমার কেউ আর ভুল করব না, ঠিক আছে? আমরা কেউ আর ভুল করব না, ঠিক আছে? তিনজন সমস্বরে উত্তর দিল, ঠিক আছে মা। পদ্মজা তার ছেলে মেয়েদের নিয়ে পাহাড় ছেড়ে সমতলে নামে। পথে আলিয়া বলল, মা, একটা কথা বলবো। পদ্মজা আদুরে স্বরে বলল, বলো বাবা। মজু স্যার রূপকথা দিদিকে কিছু বলেছে মনে হয়। পদ্মজার কপাল চিন্তায় ভাঁজ পড়ে। মজুদ তার স্কুলেরই একজন শিক্ষক, নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের বাংলা পড়ায়। তার নামে অনেক অভিযোগ আছে। ছাত্রীদের হ্যারাস করে, শরীরের বিভিন্ন অজুহাতে হাত দেয়। বিয়ে করেছে দুটি। অনেক মেয়ে মজনুর জন্য স্কুলে আসা ছেড়ে দিয়েছে। তারা কিছু বলতেও পারে না, আর সইতেও পারে না। মাস 6 আগে স্কুলের এক মেয়ে দাবি করেছে সে গর্ভবতী। মজনু তাকে ভয় দেখিয়েছে, অনেকবার শারীরিক সম্পর্ক করেছে। মজনু অস্বীকার করে, উল্টো সমাজে মেয়েটির বদনাম হয়। তাকে আর স্কুলে দেখা যায়নি। পদ্মজা সত্যতা নিশ্চিত করার জন্য মেয়েটিকে খুঁজছে, কিন্তু পেল না। তার পরিবারকেও পেল না। মজনু পদ্মজার সাথে ঘেঁষার চেষ্টাও করেছে অনেকবার। চরিত্রহীন লম্পট পুরুষ সে। পদ্মজা কর্তৃপক্ষের কাছে অভিযোগ পাঠিয়েছে, লাভ হয়নি। মজনু সিলেটের এমপি সুহিন আলমের শালা, এজন্যই পদ্মজার অভিযোগ গ্রহণযোগ্য হয়নি। এমনকি সেই মেয়েটির পরিবার নাকি মামলা করেছিল, সে মামলাও থামাচাপা পড়ে যায় সুহিন আলমের ক্ষমতার কাছে। তাই মজনুর নাম উঠতেই পদ্মজা বিচলিত হয়ে ওঠে। বলল, কেন এমন মনে হলো? নুরি মাথা নিচু করে বলল, রূপকথা দিদিকে ডেকেছিল মনে হয়। অনেকক্ষণ পর দিদি দ্বিতীয় ভবন থেকে বের হয়, তখন দিদি কাঁদছিল। দিদির চুল ঢোকার সময় খোপা ছিল, বের হওয়ার সময় এলোমেলো ছিল। আলিয়া বলল, আমি আর নুরি আপা রূপকথা দিদিকে টিফিন টাইমে জাম গাছের পিছনে দাঁড়িয়ে কাঁদতে দেখেছি মা। পদ্মজা তাদের মেয়েকে আশ্বস্ত করল, বলল, সব ঠিক হয়ে যাবে। সারা রাত পদ্মজা এ নিয়ে ভেবেছে। মজনুকে আর সহ্য করা যায় না। মেয়েগুলোর জীবনের সুন্দর মুহূর্তগুলোকে দূষিত করে ফেলছে। আবর্জনা বেশি দিন রাখা ঠিক হচ্ছে না। চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। পরদিনে স্কুলে গিয়ে পদ্মজা রূপকথাকে ডেকে পাঠালো। রূপকথা হিন্দু ধর্মাবলম্বী, খুব সুন্দর মেয়ে। রূপকথার ধর্মের ভাষায় বলা হয় যে দেবীর মতো সুন্দর। নবম শ্রেণীতে পড়ে। রূপকথা পদ্মজার সামনে এসে কাঁচুমাচু হয়ে দাঁড়ালো। পদ্মজা রূপকথাকে পরখ করে বলল, তোমাকে ভীষণ হতাশাগ্রস্ত আর ভীতগ্রস্ত দেখাচ্ছে। আমাকে তোমার সমস্যা খুলে বলতে পারো। রূপকথা পদ্মজার কথায় অপ্রতিভূত হয়ে পড়ল। পদ্মজা চেয়ার ছেড়ে রূপকথার পাশে এসে দাঁড়ায়। রূপকথার মাথায় হাত রেখে বলল, মনের মাঝে চেপে রেখো না, কষ্ট লুকিয়ে রাখতে নেই, হাতের মুঠো এনে চেপে ধরে ধ্বংস করে দিতে হয়। রূপকথা পদ্মজার সংস্পর্শে আজ প্রথম এসেছে।
পদ্মজাকে প্রতিটি ছাত্রছাত্রী সম্মান করে, ভালোবাসে। তার ব্যবহার, সৌন্দর্য দুটোই সবাইকে অভিভূত করে ফেলে। অনেকে বলে পদ্মজার শরীরে তারা নাকি মামা গন্ধ খুঁজে পায়। কথাও পাচ্ছে। সে কেঁদে ফেলল। পদ্মজা রূপকথার মুখটা উঁচু করে ধরল। বড় বড় আঁখি তার, লাল টুকটুকে গাল, জোড়া ভ্রু। এমন সুন্দর মেয়ে কাঁদতে পারে? পদ্মজা বলল, মজনু স্যার কি বলেছে তোমাকে, আমাকে বলো। রূপকথা অনেক কষ্ট করে কান্না আটকে বলল, আমার মা বাবা নেই, জ্যাঠা জ্যাঠিমার কাছে থাকি। ঠাম্মার কথায় জ্যাঠা আমাকে পড়ায়। দিঘিপাড়া সত্যেন্দ্রবাবু আমাকে বিয়ে করতে চেয়েছেন। জ্যাঠা বলেছেন পরীক্ষায় যদি ফেল করি আমাকে বিয়ে দিয়ে দিবে। পদ্মজা জানতে চাইল, সত্যেন্দ্রবাবু মানে দিঘিপাড়ার মোড়ের মধু ব্যবসায়ী? হুম। উনি তো তোমার দাদার বয়সী। আর যেহেতু তোমার জ্যাঠা বলেছে ফেল করলে বিয়ে দিবে, তাহলে পাশ করার চেষ্টা করো। রূপকথা কান্না বাড়ল। পদ্মজা বুঝতে পারলো এখানে আরো ঘটনা আছে। সে কোমল কণ্ঠে বলল, লক্ষ্মী মেয়ে, সবটা বলো আমাকে। রূপকথা বলল, মজনু স্যার বলেছেন ওনার সাথে প্রেম না করলে আমাকে ফেল করিয়ে দিবে। ওনার সাথে যেন প্রেম করি। আমি ভয় পেয়ে যাই, আমি জানি না প্রেম কিভাবে করে। যখন উনি আমাকে ডাকেন আমি যাই। আমাকে অনেক কষ্ট দেয়, শরীরে হাত দেয়। আমার ভালো লাগে না, রাতে ঘুমাতে পারি না। ঠাম্মাকে বলেছি, ঠাম্মা বলেছে স্যার যা বলে শুনতে, তাহলে বেশি মার্ক পাবো। স্যার গত পরশু আমাকে বলেছে আমি যেন আজ স্যারের সাথে ঘুরতে যাই। রূপকথা কাঁপছে, হিচকি তুলে কাঁদছে। অনাথ মেয়েটা, মা বাবার আদর ছাড়া বড় হয়েছে। আপন দাদি সমস্যা শুনে বলেছে স্যার যা বলেছে শুনতে, এতে নাকি বেশি মার্ক পাবে। কেমন মানসিকতা! আজ থেকে জানোয়ারটা মেয়েটার কত বড় ক্ষতি করে ফেলবে কে জানে। মজনু সেই অভাগী মেয়েটিকেও কিভাবে ভয় দেখিয়ে কাছে টেনেছিল। পদ্মজা রূপকথাকে বুকে টেনে চেপে ধরে। পদ্মজার গায়ের মিষ্টি ঘ্রাণে রূপকথা ডুবে যায়। মনে হচ্ছে সে তার মাকে জড়িয়ে ধরেছে। তার কান্নার বেগ বাড়ে। পদ্মজা রূপকথার মাথায় হাত বুলিয়ে বলল, এ ব্যাপারে আর কাউকে কিছু বলো না, আজ বাড়ি চলে যাও। স্কুল ছুটির পর পদ্মজা মজনুর পিছু নেয়। মজনু তার বাসায় না গিয়ে সিলেটে বোরহান উদ্দিন মাজারের পাশে এলাকায় গেল। পদ্মজাও সেখানে গেল। মজনু বারবার হাতে ঘড়ি দেখছে। বোঝা যাচ্ছে সে কারোর জন্য অপেক্ষা করছে। পদ্মজা একটা সাদা বিল্ডিং এর পিছনে দাঁড়িয়ে। প্রায় 40 মিনিট পর তাদের স্কুলের জামা পরা একটা মেয়ে মজনুর সাথে দেখা করতে আসে। পদ্মজা ঘৃণার কপালে কুঞ্চিত করল। মজনুর পড়ানোর জন্য নয়, সুযোগ ব্যবহার করে মেয়েদের ভোগ করার জন্য শিক্ষক হয়েছে। শিক্ষক কখনো লম্পট হয় না, লম্পটরা শিক্ষকের মুখোশ পরে। পদ্মজা পরপর 3 দিন সাবধানে মজনুকে অনুসরণ করে নিশ্চিত হয়েছে। রাতে ঘুমোবার পূর্বে বাইরে টং দোকানে চা খেতে যায়, তারপর সিগারেট ফুঁকতে ফুঁকতে বাড়ি ফিরে। রাস্তার দুই পাশে ঝোপ ঝোপ জঙ্গল। এটা মজনুর প্রিয় অভ্যাসে পারে। রূপকথার 3 দিন পদ্মজার কথায় স্কুলে আসেনি। চতুর্থ দিন রাতে, শেষ রাত 8টায় পদ্মজা একখানা বড় লাগেজ একটি বড় ধরনের ব্রামদা নিল। খুলে নিল নিজের কানের দুল। শরীরের এমন কিছু রাখলো না যা প্রমাণ হিসেবে কাজে লাগতে পারে। কাঁধের ব্যাগে নিল বোরখা ও রুমাল, পর নতুন শাল দিয়ে মাথা ঢেকে বেরিয়ে পড়ল। রাত ঠিক 10টা বাজে তখন। চারদিকে শুনশান নীরবতা, ঠান্ডা বাতাস বইছে, হয়তো শিয়ালের ডাকও শোনা যাচ্ছে। মধু সিগারেট ফুঁকতে ফুঁকতে গুনগুন করে গান গেয়ে বাড়ির দিকে যাচ্ছে। হাঁটছে হেলে দুলে। আশেপাশে গাছপালা বেশি, রাস্তার দুই ধারে ঝোপ জঙ্গল গাঢ় অন্ধকারে ঢাকা। দূরের ল্যাম্পপোস্টের আলো নিভু নিভু হয়ে জ্বলছে। এদিকটায় মানুষ তেমন আসে না। পদ্মজারা একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। তার লাগেজ ও কাঁধ ব্যাগটি কিছুটা দূরে রাখা। সে তীক্ষ্ণ চোখ দুটি মেলে অপেক্ষা করার জন্য। চোখ দুটি যেন জল জল করছে। তার নিঃশ্বাসেও যেন ছন্দ রয়েছে, শরীর তীব্র ঠান্ডা করা ছন্দ। আর সেই ছন্দে আছে প্রলয়ঙ্কারী ঝড়ের পূর্বাভাস। মজনুর দেখা মিলতেই পদ্মজা চাপা স্বরে ডাকল, স্যার। যেন অশরীরই ডাকছে। মজনুর একটু ভয় করলো, উৎসুক হয়ে ডাকলো। ডানে তাকালো। জঙ্গল থেকে কে ডাকছে? মজনু উচ্চস্বর করলো, কে? আমি স্যার। কণ্ঠটা চেনা মনে হচ্ছে, তবে কেমন যেন ভুতুরে এবং ভারী। মজনুর হাতে সিগারেট ফেলে বা এগিয়ে গেল, বলল, আমিটা কে? আমি পদ্মজা। সুপ্রিয় শ্রোতা,
আপনারা এতক্ষণ শুনছিলেন আমি পদ্মজ উপন্যাসের প্রথম সিজন। কণ্ঠে ছিলাম আমি সানজিদা ছোয়া এবং উপন্যাসটি লিখেছেন ইলমা বেহরোজ। যদি আমার কভার করা উপন্যাসগুলা আপনার ভালো লেগে থাকে বা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমি এখানে আমি পদ্মজ উপন্যাসের প্রথম সিজন। ভালো থাকবেন সবাই।